বগুড়া আজিজুল হক কলেজের নাম আপনারা অনেকেই শুনেছেন। ৮০-র দশকে এমন একটি ঘটনা ঘটে ওই আজিজুল হক কলেজেরই একজন স্টুডেন্টের সাথে। মূলত ৩-৪ জন বন্ধু বান্ধব একসাথেই তারা সবসময় চলাফেরা করত, একই ইয়ারে তারা লেখাপড়া করত। এর মধ্যে বন্ধুদের একজনের আপন বোনের বিয়ে ঠিক হয়, এবং সেটি ঠিক হয় আদমদিঘি উপজেলার কোন একটি গ্রামে, একটা প্রত্যন্ত গ্রাম। আর বিয়ে তো বুঝতেই পারছেন, যেহেতু ওই সময় গ্রামের বিয়েগুলো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আত্মীয় স্বজনরা আসে। ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো এতটা উন্নত ছিল না এখন যেমনটা হয়েছে। আর শীতকালে বিয়ে ছিল, তো আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসবে, বিয়ে খেয়ে তো আবার দ্রুত চলে যাওয়া সম্ভব নয়। এই জন্য যেটা করত, শীতকালে বিয়ে হলে লেপ তোশক বালিশ অনেকে সাথে করে নিয়ে আসতো, কারণ শীতকালে কিন্তু অনেকের বাড়িতে পর্যাপ্ত লেপ তোশক থাকে না। তোশক থাকলে হয়তো বা লেপ থাকে না, লেপ আছে তো তোশক নেই, বালিশের শর্ট, এটা হওয়াটাই স্বাভাবিক। আর বিয়ের সময় তো নিশ্চয়ই এত লোকের তোশক বালিশ লেপ কেউ বানিয়ে রাখবে না, এই কারণে অনেকে সাথে করে নিয়ে আসতো। এখন ওই যে কয়েকজন বন্ধু, ওই বন্ধুদের সবাইকে দাওয়াত দেওয়া হয়, এবং তারা ওই দাওয়াত গ্রহণ করে এবং সেখানে যায়ও, ওই আদমদিঘি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। ওর মধ্যে একজন বন্ধু, তিনি আবার খুবই মানে ধনী ঘরের সন্তান ছিলেন। এখন বিয়ে বাড়িতে কিন্তু নর্মালি যেটা হয়, অনেক আত্মীয় স্বজন আসে, থাকার জায়গার অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা তো হয়ই, এটা তো আমরা জানি। এখন ওই বন্ধুকে সে মানে যিনি হোস্ট বন্ধু, মানে যার বাড়িতে বিয়ে খেতে গেছে, এখন সে চিন্তা করছে যে আমার এই বন্ধু তো খুব অবস্থাশালী, ওকে কিভাবে এত লোকের সাথে রাখি, সেও বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। তো সে সিদ্ধান্ত নিল সে সকলের সাথে তার ওই বন্ধুকে রাখবে না, তাকে আলাদা রাখবে। এবং ওই চিন্তা করে সে ভাবছে যে কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়। তবে ভাবতে ভাবতে একটি ঘর সে বের করে। ওই ঘরটা অনেক আগের ঘর, তার দাদাদের আমলের ঘর। ঘরটায় দিনের বেলা কাজ হয়, কিছু কিছু মালামাল রাখা রয়েছে সেই ঘরে, কিন্তু রাতের বেলা কেউ এই ঘরে থাকে না। ঘরটি ছোট ঘর, ওই ঘরে অন্য কোনো আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা করা হয়নি। তখন ওই বন্ধু, মানে হোস্ট বন্ধু যিনি, তিনি চিন্তা করেছেন তাহলে ওকে এই ঘরে রাখি। সে ওই ঘরে সুন্দর করে বিছানা, তোশক, প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে শীতকাল যেহেতু, সেগুলো দিয়ে দিয়েছে, এবং রাতের বেলা তাকে ওই ঘরে এনে শুইয়ে দিয়ে যায় এবং বলা যায় যে তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা হলে ডাকবা, যেহেতু বিয়ে বাড়ি আমরা অনেকেই জেগে থাকবো, কোনো সমস্যা নেই। তো সেও তার বন্ধুকে ধন্যবাদ দেয়, কারণ বিয়ে বাড়িতে এই ধরনের একটা সুন্দর থাকার ব্যবস্থা যে হয়েছে এটাও তার চিন্তায় ছিল না। সে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর যথারীতি শুয়ে পড়ে। রাত আনুমানিক কটা সেটি তার মাথায় নেই, বা সেটি সে জানেও না। হঠাৎ করে তার খুব শীত লাগা শুরু করেছে ঘুমের ঘোরে। সেখানে কিন্তু পর্যাপ্ত তোশক, মানে তোশক বলতে যেটা বোঝাচ্ছি যে নিচ থেকে যেন ঠান্ডা উঠে না আসে, এই জন্য তোশক, মোটা তোশক ছিল, এবং বেশ মোটা সোটা একটা লেপও ছিল। ঠান্ডা লাগার কথা না, কিন্তু ঠান্ডায় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে কেন তার ঠান্ডা লাগছে, কারণ সে দেখতে পায় যে জানালাটি সে ঘুমানোর আগে বন্ধ দেখেছে, ওই জানালাটি খোলা, এবং ওই খোলা জানালা দিয়েই ঠান্ডা আসছে। তখন সে চিন্তা করে যাই ওই জানালাটি বন্ধ করে দেই। তো বন্ধ করার জন্য যখনই সে উঠবে, হঠাৎ করে দেখে তার পাশে অপরূপা সুন্দরী এক নারী শুয়ে আছে। সে ওই মহিলাকে দেখে খুব অবাক হয় এবং ভয়ও পায়। অবাক হওয়ার পেছনে কারণ হলো যে ঘরের দরজা ছিল বন্ধ, ওই ঘরে একটাই দরজা, মানে ঢোকার জন্য।
তাহলে এই মেয়েটা এখানে কিভাবে ঢুকলো, এটা হলো অবাক হওয়ার কারণ। আর ভয়ের কারণটা হলো, যেহেতু বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন অনেক, মেয়ে সদস্যরাও এসেছে, হয়তোবা রাতের বেলা বের হয়েছে যে কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য, দেখা যাচ্ছে যে একই রকমের ঘর রয়েছে উঠানে, সে ভুল করে হয়তো এই ঘরে কোনোভাবে ঢুকে পড়তে পারে এবং অন্ধকারের মধ্যে সে বিছানা পেয়েছে, সে শুয়ে পড়েছে, সে বুঝতে পারেনি যে তার পাশে কেউ আছে এবং সে ওটা পুরুষ মানুষ রয়েছে, এটা সে বুঝতে পারেনি হয়তোবা। এখন যদি হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর সে যদি দেখে যে পাশে একটা পুরুষ মানুষ বসে আছে, সে তো বিশাল জোরে চিৎকার চেঁচামেচি করবে, গ্রামে এই বাড়ির লোকজন জড়ো হয়ে যাবে, গ্রামের লোকজন জড়ো হয়ে যাবে, তখন একটা সম্মানের একটা ব্যাপার। এই চিন্তা করে সে ভয়ও পাচ্ছে এবং সে মেয়েটির দিকে তাকিয়ে আছে। সে ডাকবে এমন একটা সময় হঠাৎ করে ওই মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে, জেগে উঠে বলে, তুমি ঘুম থেকে উঠে গেছো? তো আমাকে ডাকোনি কেন? আমাকে ডাকতে পারতা, কিছু লাগবে তোমার? মানে মেয়েটি এমন ভাবে তার সাথে কথা বলছে, মনে হচ্ছে যে কত দিনের চেনা, কত দিনের পরিচয়। এরকম কথা শুনে ওই ছেলেটি আরো অবাক হয়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম জেসমিন। তখন ওই মেয়েটিকে দেখে ওই ছেলে ভয়ে মানে ঢোক গিলতে শুরু করে, যে এখন কি করবে সে বুঝতে পারছে না। তো মেয়েটির আচরণও খুব স্বাভাবিক এবং খুবই ভালো আচরণ করছে। তো ওই ছেলেটার এই অবস্থা, মানসিক অবস্থা বুঝতে পেরে ওই মেয়েটি বলে, বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো, তুমি পানি খাবা? তখন ওই ছেলেটি বলে, হ্যাঁ আমি পানি খাবো। তখন সে বলে যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে সে ওই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তো জানালার কাছে গিয়ে সে দাঁড়ানোর পর ওই ছেলেটি বাইরে থেকে কল চাপার আওয়াজ শুনছে, কল চাপলে যেরকম আওয়াজ হয় ওমন আওয়াজ শুনছে। তো এইরকম আওয়াজ অল্প কয়েক সেকেন্ড শোনার পর সে দেখতে পায় ওই মেয়েটি একটি কাচের জগ এবং একটি কাচের গ্লাস নিয়ে এসেছে। ওই সময় কিন্তু কাচের জগ পাওয়াটা বিশেষ করে গ্রাম অঞ্চলে খুব টাফ ছিল। এক ধরনের জগ অবশ্য পাওয়া যেত, কিন্তু সেটা ওই ধরনের জগ নয়, সেটা অনেক উন্নত মানের একটি জগ এবং গ্লাসটা অনেক উন্নত মানের। গ্রামে আসলে ওই সময় এগুলো কল্পনা করা যেত না, ওই বিশেষ করে প্রত্যন্ত গ্রামে। তখন সে তাকে পানি দেয়, সে পানি খাবে, তখন বলে, দাঁড়াও এখনই পানি খেও না, শুধু পানি খেলে কেমন হয়, তোমার জন্য আমি আরো কিছু খাবারের ব্যবস্থা করি। এই কথা বলে মেয়েটি ঘরের একটি প্রান্তে চলে যায় এবং একটি আলমিরার মতো রয়েছে, একটা কাঠের মতো, সে ওইটা খোলে এবং ওর মধ্য থেকে বেশ কিছু ধরনের মিষ্টি এবং কিছু ফলমূল নিয়ে আসে। ওই ফল এবং মিষ্টি দেখে ওই ছেলেটি আরো অবাক হয়, কারণ হলো ওই মিষ্টি যেগুলো, এই মিষ্টি এই গ্রাম অঞ্চলে কেউ বানায় না। পাওয়া যায় বগুড়া শহরে পাওয়া যায়, কিন্তু এখানে এই মিষ্টি কিভাবে এলো এবং একদম ফ্রেশ মিষ্টি। সে চিন্তা করে যে হয়তোবা বিয়ে বাড়ি, তো কেউ হয়তোবা নিয়ে এসেছে আত্মীয় স্বজনদের মধ্যে, হতেও পারে। কিন্তু এমন ফল তার সামনে দেয়, দেখা গেল ওই ফলের সিজন সেটা না, অন্য সিজন। আর গ্রামে এত ফ্রেশ ফল, বিশেষ করে এত দামি ফল পাওয়ারও কথা নয়। সে এই চিন্তাটাও করে যে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নিয়ে এসেছে হয়তোবা। তো যাই হোক, সে ফল খায় এবং মেয়েটি খুব হেসে সুন্দর করে মৃদু ভাষায় তার সাথে কথা বলছে। সে এভাবে সারাটা রাত কথা বলতে বলতেই কাটিয়ে দেয়। একটা সময় পর সে নিজেকে একা আবিষ্কার করে ঘুমন্ত অবস্থায়, মানে ঘুম থেকে সে জেগে উঠেছে, আশেপাশে কেউ ছিল না। এখন ঘুম থেকে জেগে ওঠার পর সে দেখে ঘরের দরজা কিন্তু বন্ধ, জানালাও বন্ধ। সে উঠে ওই মেয়েটিকে বাইরে খুঁজতে থাকে, কারণ আত্মীয় স্বজনদের মধ্যে তো অনেকেই এসেছে, নিশ্চয়ই তার মধ্যেই এই মেয়েটি হবে। সে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে আর কোথাও তাকে পায় না। সে একটা পাগলের মতো হয়ে যায় ওই মেয়েটিকে মানে খুঁজতে গিয়ে।
এবং এমন কিছু পাগলামি শুরু করে, প্রিয় লিসেনার্স, এগুলো শুনলে আপনারাই বিরক্ত হবেন যে এমন পাগলামি আসলে ওই পরিবেশে করা ঠিক কিনা। কারণ ওই বিয়ে উপলক্ষে তার বন্ধু যে হোস্ট আর কি, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের কন্যারা এসেছে বা আরো যারা মহিলা তারা এসেছে। আর ও কি করছে, যেখানে মহিলা সেখানে ঢুকে যাচ্ছে। কোনো ঘরের মধ্যে মহিলা আছে, কথা নাই বার্তা নাই, হুট করে ঢুকে পড়ছে। কোনো মহিলা সাজুগুজু করছে, সবাই যেহেতু বিয়ের অনুষ্ঠানে এসেছে, কথা নাই বার্তা নাই, সেখানে ঢুকে যাচ্ছে এবং ঢুকে ওই মেয়েটাকে খুঁজছে, ওই জেসমিন মেয়েটাকে খুঁজছে। কিন্তু সে ওই মেয়েটাকে আর খুঁজে পাচ্ছে না। সে তার বন্ধুকে বারবার বলে যে এই জেসমিন কোথায়। এখন তারও বন্ধু বলে, জেসমিন? জেসমিন হওয়ার কি? বলে হ্যাঁ এখানে আসছে জেসমিন। এখন সে তো আর বলছে না যে রাতের বেলা এভাবে কথা হয়েছে, এটা বলছে না, বললে কেমন শোনা যাবে, এই কারণে বলে জেসমিন নামে তো কেউ নাই। তার ওই বন্ধু বলে না না না, আমাকে তুই মিথ্যা বলছিস, জেসমিনের সাথে আমার কথা হয়েছে। তো বলে কখন কথা হলো? বলে রাতের বেলা কথা হয়েছে। এখন তার এই ধরনের পাগলামি যখন বাড়তে থাকে, তখন তার বন্ধু তাকে বলে যে দেখ, তুই এইভাবে যেভাবে ডিস্টার্ব করছিস অন্যদেরকে বিয়ে বাড়িতে, এটা তো খুবই দৃষ্টিকটু দেখা যাচ্ছে, মহিলারা খুব বিরক্ত হচ্ছে এবং আমাকে অনেক আজে বাজে কথা বলছে, তোর এই কাজটা করা ঠিক হচ্ছে না। তখন বলে তাহলে ওই জেসমিন মেয়েটাকে আমার সামনে এনে দে। তখন বলে যে ঠিক আছে, তার চেহারার বর্ণনা দে। সেসব বর্ণনা দেয়, কিন্তু তার ওই বন্ধু, হোস্ট বন্ধু বলে যে এই রকমের চেহারার কোনো মেয়ে তো আছে বলে, বিশেষ করে আমাদের বাড়িতে এসেছে বলে আমি জানি না, এবং আশেপাশের কয়েকটা বাড়িতে আছে বলেও আমি জানি না। এই মেয়ের মানে যে নামটা বলা হয়েছে, এই নামের মেয়ে এই গ্রামেও আছে কিনা সেটাও তার জানা নাই। কিন্তু তার ওই বন্ধু কিছুতেই বিশ্বাস করে না। সে চিন্তা করে হয়তোবা তাকে মিথ্যে বলা হচ্ছে এবং সে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তখন কি করে, তার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, আমি আমাদের বাড়িতে যত মহিলা আসছে প্রত্যেকটা মহিলার সামনে তোকে নিয়ে যাব, তুই দেখ যে এর মধ্যে সে আছে কিনা। সেইভাবে প্রত্যেকটা মহিলার সামনে, মানে শিশু থেকে শুরু করে নিয়ে বয়স্ক মহিলা প্রত্যেকের সামনে তাকে নিয়ে যায়। যে সমস্ত মহিলারা পুরুষদের সামনে আসতেও চাইতো না, তারপরেও ওর এই পাগলামির কারণে, মানে পরিবেশ মানে শান্ত রাখার জন্য তারা তার সামনে আসতে বাধ্য হয়। কিন্তু প্রত্যেককে দেখার পরেই সে বলে না না, এর মধ্যে তো সে নাই। তখন তার বন্ধু বলে এখন বাকি আছে শুধু একজন, সেটা হলো আমার নিজের আপন ছোট বোন, যার বিয়ে, মানে যে কনে, সেই বাকি আছে শুধু। তুই তাকে দেখবি, চল তাকেও তোকে দেখাবো। তাকেও দেখায়, বলে যে না এই মেয়েও না। তখন বলে তাহলে তো আমাদের এখানে তো আর কোনো মেয়ে নেই। কিন্তু ও তো কথা মানে না, শোনে না। সে কি করে, সে ভাঙচুর শুরু করে বাড়িতে। খাবারের টেবিল ফেলে দিচ্ছে, জগ আছড়ে ফেলছে, গ্লাস ভাঙছে, প্লেট ভাঙছে। এই সিচুয়েশনে মানে সবাই বলে এই ছেলেটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে দ্রুত তার বাড়িতে খবর দাও। তখন কিন্তু এই মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল। যেহেতু ওদের অবস্থা ভালো ছিল, ওদের বাড়িতে টেলিফোন ছিল, তো টেলিফোনের নাম্বারটা আবার ওদের এক বন্ধুর কাছে ছিল। তখন কি করে, দ্রুত ওই প্রত্যন্ত অঞ্চল থেকে সরে গিয়ে সেই আদমদিঘিতে যায়, কোনো মানে মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করে। তো এমনই একটা মাধ্যম দিয়ে সেই বাড়িতে ফোন করা হয় যে এই অবস্থা, আপনারা দ্রুত আসেন। তখন ওই ছেলের মামা চাচারা আসে। আসার পরে ওই ছেলে কিছুতেই যেতে চায় না, বলে জেসমিনকে বিয়ে না করে আমি যাব না, ওকে না নিয়ে আমি যাব না। তখন ওকে খুব কৌশলে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে তার মামা বলে ঠিক আছে, তুমি এইভাবে তাকে বিয়ে করবা কেন, চলো আমরা বাড়িতে যাই, আমরা খুব সুন্দর করে কথাবার্তা বলে একটা নিয়ম মাফিক আলোচনার মাধ্যম দিয়ে সুন্দর করে বিয়ে করে নিয়ে যাব। এইভাবে কি বিয়ে হয়? আমরা আসবো, বরযাত্রী হয়ে আসবো, তো এইভাবে তোমাকে ধরে নেওয়ার জন্য আমরা আসবো কেন? আর এটা কি কোনো পরিবেশ বিয়ে করার জন্য? মানুষ কি বলবে? সুন্দরভাবে তুমি আসো। তো এইভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সে কিছুতেই বোঝে না, বলে না আমি বিয়ে না করে এখান থেকে যাবই না। মানে সে এমন পাগলামি শুরু করে যে ওই বাড়িতে বিয়ে ভণ্ডুল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে যেই মেয়ের বিয়ে
সেই মেয়ের বিয়েই হয় না, এমন গোলমাল ফাসাদ শুরু হয়ে যায়। ওদিকে ছেলে পক্ষের লোকজন আসবে, তারা যদি এসে দেখে যে এই ধরনের গোলমাল, তাহলে কি অবস্থা হবে? তো সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য ওই ছেলের আত্মীয় স্বজনরা ওই ছেলেকে হাত পা বেঁধে ভ্যানে করে নিয়ে যেতে বাধ্য হয়, কারণ এছাড়া তাকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছিল না। সে ওই জেসমিনকে নিয়েই যাবে এবং তার ক্ষোভ ওই জেসমিনকে সামনে আনা হচ্ছে না। যাই হোক, তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অস্বাভাবিক আচরণ বাড়ির প্রত্যেকে বুঝতে পারে, বিশেষ করে ছেলের বাড়ির। তখন তারা একটা কবিরাজকে দেখায়। কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে এই ছেলের উপর একটা পরীর প্রভাব আছে, ওকে যদি দ্রুত বিয়ে দেয়া যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে, নতুবা এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং অবস্থা আরো খারাপ হতে থাকবে, উন্মাদ হয়ে যাবে। কিন্তু এই ছেলেকে যে বিয়ে করবে তারও বেশ কিছু সমস্যা দেখা দেবে, তাকে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে। তখন বাড়ির লোকজন দ্রুত তার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে এবং একটি মেয়ে পেয়েও যায়। তো মেয়ের পরিবার ওই ছেলের পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, ছেলেকেও চিনতো, কিন্তু ছেলের এই যে নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা সম্পর্কে জানতো না। এখন ছেলেও কিন্তু বিয়ে করতে চায় না, কারণ হলো যে সে ওই জেসমিনকে বিয়ে করবে। যাই হোক, কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর ছেলেটা একদম স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই, একদম সুস্থ স্বাভাবিক। কিন্তু ওই যেই মেয়েটা ওই ছেলেকে বিয়ে করেছিল, সে স্বপ্নে একটা মেয়েকে দেখে। ওই মেয়ে বলে যে তুই আমার সতীন হয়ে গেলি রে, তোর তো আমি শাস্তি দিয়ে ছাড়বো। এরকম মাঝে মাঝে স্বপ্নে সে এই কথা শুনতো, কিন্তু এমনি যে খুব বেশি ক্ষতি টতি করতো তা না। ওই মেয়ের শারীরিকভাবে খুব যে বেশি ক্ষতি করেছে তা না, কিন্তু ওই মেয়েটা কয়েকবার গর্ভবতী হলেও কোনো এক রহস্যজনক কারণে তার গর্ভের সন্তান মারা যেত। বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান ডাক্তার দিতে পারেনি। তারা বিভিন্ন ধরনের মেডিকেল ব্যাখ্যা দিয়েছে, মেডিকেল সায়েন্স রিলেটেড ব্যাখ্যাগুলো দিয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যাই মূলত সত্য ঘটনা বা বাস্তবতার সাথে মেলে নাই। রহস্যজনক কারণেই ওই গর্ভের সন্তান মারা গিয়েছে, কয়েকবার এরকম হয়েছে। এরপরে অনেক ভালো একজন হুজুর দেখানো হয়। সেই হুজুর দেখানোর পরে দীর্ঘ চেষ্টার পর ওই পরীর হাত থেকে ওই ভাই নিষ্কৃতি পায়। কিন্তু পরী যাওয়ার সময় বলে যায় যে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই ছেলের আমি একটা বড় ধরনের ক্ষতি করে দিয়ে যাব, জানে না মারলেও ওর বড় একটা ক্ষতি আমি করব, তাতে করে সারা জীবন ও এইটার গ্লানি বহন করে। এখন তারা বলে যে ওই ছেলেটার তো কোনো দোষ নেই, তুমি তো তার কাছে আসছিলা, তাহলে ওকে কেন তুমি ডিস্টার্ব করছো, কেন স্বাভাবিক জীবন যাপন করতে দিচ্ছ না? তখন সে বলে যে ওকে এইভাবেই চলতে হবে, ও বিয়ে করলো কেন, ওই কল্পনার জগৎ নিয়েই থাকবে। বলে এটা তো কোনো কথা না, একটা মানুষের জীবন তো এইভাবে চলতে পারে না। বলে তাকে এইভাবেই চলতে হবে, যেহেতু ও আমাকে সারা অন্য চিন্তা সে শুরু করেছে, সে বিয়ে শাদী করেছে, তার ওয়াইফ নিয়ে সে ভালো আছে, এটা আমি সহ্য করব না, কিন্তু ওকে আমি একটা ক্ষতি করবই, হয়তোবা জানে মারবো না। তো যাই হোক, এর কিছুদিন পরে ওই ভাই খুব মারাত্মক একটা রোড অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্ট করার ফলে তার মৃত্যু না হলেও তার কোমর খুব মারাত্মকভাবে ইনজিউর্ড হয়, এবং এমন ইনজিউর্ড হয় যে দুই পাশে, কোমরের দুপাশে রড ভরা থাকে না, যেটা ওই যে অপারেশন করে রড ভরে রাখে, ওরকম রাখা ছিল দীর্ঘদিন। তারপরে সেই রড খুলে ফেলা হলেও উনি স্বাভাবিকভাবে আমরা যেভাবে কোমর মুভ করি, ডানে বায়ে মুভ করি, উনি এভাবে করতে পারেন না। পরবর্তীতে ওনার সন্তানাদি হয়েছে, ওনারা এখন অনেক ভালো আছেন, ওই সমস্যা এখন আর নেই।
কিন্তু ওনার কোমরের সমস্যাটা, এটা ওনার যতদিন জীবিত থাকবেন এটা থাকবে, কিছু করার নেই, কারণ এটা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে। আর ওই যেই পরীটা তার কাছে এসেছিল, ওই ঘরটা যেহেতু অনেক পুরাতন, ওই ঘরে পরীদের আসা যাওয়া ছিল, আর এই কারণেই ওই বাড়ির লোকজন ওই ঘরে ঘুমাতো না। আর বিয়ে অনুষ্ঠান উপলক্ষে যেহেতু সে ওই ঘরে ঘুমিয়েছিল, এই কারণেই মূলত ওই পরীর প্রভাব তার উপর পড়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় কিন্তু শিখতে পারি, সেটি হচ্ছে যে ঘরে কেউ থাকে না, হুট করে সেই ঘরে কাউকে রাখতে দেয়া উচিত না। আমি যদি জানি যে ওই ঘর দীর্ঘদিন ধরে অব্যবহৃত আছে, সেখানে হুটহাট করে কোনো একজন মানুষকে থাকতে দেওয়া উচিত না। আর আমি যদি জানি যে এই ঘরে কোনো সমস্যা আছে, তাহলে তো আরও উচিত না। না জেনে হয়তো বা কাউকে থাকতে দেয়া যায়, সবসময় যে সমস্যা হবে তা না, কিন্তু সমস্যা কখন হবে, আমি যদি জানি যে এই ঘরে সমস্যা আছে, তখন যদি আমি কাউকে সেখানে রাখি। এখন ওই বাড়ির লোকজন সেটা জানতো কি জানতো না সেটা আমরা জানতে পারিনি, তবে যেহেতু অনেক পুরাতন ঘর, লোকজন রাত্রে সেখানে থাকতো না, এমনিতেও সেখানে কোনো একটা পরী বা জিনের আনাগোনা থাকতেই পারে, সেই কারণেই হয়তো বা ওনার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আমাদের শুধু ভালো লেগেছে তা না, ঘটনাটি থেকে আমরা কিছু শিখতেও পেরেছি। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স, আসিফ আলী ভাইয়ের পাঠানো পরী রিলেটেড দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি জয়পুরহাট জেলার খুব পরিচিত একটি ঘটনা বলে তিনি আমাকে জানিয়েছেন। ঘটনাটি পরী রিলেটেড ঘটনা হলেও এটি একটু অন্যরকম ঘটনা, কারণ পরী রিলেটেড ঘটনা আমরা ইতোপূর্বে বেশ কিছু বলেছি, কিন্তু এই ঘটনাতে খুবই অন্যরকম একটি ফিলিংস আমি পেয়েছি। আশা করছি আপনাদেরকেও সেই ফিলিংসটি শেয়ার করে আনন্দ দান করতে সক্ষম হব ইনশাল্লাহ। চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল নির্দিষ্ট করে বলা যায় না, তবে এটি অনেক আগের ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন। জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি গ্রামে এটি ঘটেছিল এক সম্ভ্রান্ত গৃহস্থ পরিবারের একজন ব্যক্তির সাথে। ওই ব্যক্তি, উনি অনেক সহায় সম্পত্তির মালিক ছিলেন, আর সহায় সম্পত্তির মালিক হলেও ওনার একটি মাত্র ছেলে সন্তান ছিল, অন্য কোনো সন্তানাদি ছিল না। উনি এবং ওনার স্ত্রী তার ছেলে সন্তানকে খুবই ভালোবাসতেন এবং সেটাই স্বাভাবিক। বড় হতে থাকে তার ছেলে, যখন পরিণত বয়স হয় তখন তাকে আরো একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। বিয়ের মাত্র 2 থেকে 3 মাসের মাথায় অজানা কোনো এক রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে তার ছেলেটি কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। একমাত্র ছেলের মৃত্যুতে ওই গৃহস্থ এবং তার স্ত্রী খুবই ভেঙে পড়েন, কারণ তাদের এই বিশাল যে সহায় সম্পত্তি কে দেখবে, দেখার তো কেউ নেই। এভাবে যখন তারা বিলাপ করতে করতে দিন পার করছিল, এমন সময় তাদের ঘরে আসে এক সুসংবাদ। তারা জানতে পারেন তাদের ছেলের স্ত্রী সন্তান সম্ভবা। একথা শোনার পর তাদের খুশির আর অন্ত থাকে না। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে যে যাক, আল্লাহ আমাদের সন্তানকে তুলে নিয়ে গেলেও তার একটা স্মৃতি আল্লাহ দিচ্ছেন, এবং আমাদের এই যে বিশাল সহায় সম্পত্তি, এটার একজন যোগ্য উত্তরাধিকারী আসছে। তারা অপেক্ষায় থাকে কবে সন্তান ভূমিষ্ঠ হবে। প্রকৃতির নিয়মে যথা সময়েই তাদের ছেলের স্ত্রী সন্তান জন্মদান করেন, একটি ছেলে সন্তান হয়। তাদের নাতিকে ঘিরে তাদের আনন্দের শেষ নেই। স্পেসিফিকভাবে
ওই যে যিনি বৃদ্ধ, যিনি গৃহস্থ ছিলেন, উনি ওনার নাতিকে খুবই খুবই ভালোবাসতেন এবং এক মুহূর্ত চোখের আড়াল করতেন না। এমনকি তার মায়ের থেকেও, মানে ওই বাচ্চার মায়ের থেকেও, মানে বাচ্চার দাদা তাকে বেশি ভালোবাসতেন। যেহেতু তার একমাত্র ছেলে মারা গেছে, এই ছেলের একমাত্র স্মৃতি এটি, তাই নাতির প্রতি তার ভালোবাসার বিন্দুমাত্র কোনো ঘাটতি ছিল না। এবং অধিক ভালোবাসাই মূলত একটি বিপদ ডেকে আনে বা একটি সমস্যার সৃষ্টি করে, এবং এই সমস্যাটাই মূলত আজকের ঘটনার মূল উপজীব্য। ওই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। সে যখন 7-8 বছর বয়স, তখন একটি বিষয় তার নানা, মানে নানা না দাদা লক্ষ্য করেন। বাচ্চার যে মা এবং শাশুড়ি একসাথে ঘুমাতো, কিন্তু বাচ্চা কি করতো, তার দাদার সাথে ঘুমাতো, এবং দাদা সে তার নাতিকে ছাড়া রাত্রে ঘুমাতেই পারতো না। এভাবেই চলছিল। কিন্তু যখন 7-8 বছর বয়স হয়, তখন তার দাদা লক্ষ্য করে যে প্রতিদিন সে তার নাতিকে নিয়ে খাটে ঘুমায়, কিন্তু ঘুম থেকে জেগে দেখে সে মাটিতে শুয়ে আছে। সে বুঝতে পারে না কি ব্যাপার, সে কখন মাটিতে নামলো। প্রথম দিকে সে তার নাতিকে ঠাট্টা করে বলে যে, দাদু তুমি আমাকে রাতের বেলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও কেন? তখন তার নাতি বলে যে, কই না দাদু, আমি তো তোমাকে ফেলি না। তখন বলে, না তুমি তো ফেলো। যাই হোক, এভাবে কয়েকদিন যায়, কিন্তু একটা পর্যায়ে ওই বাচ্চার দাদা সে খুবই বিরক্ত হয় নাতির উপরে, যে একে আমি এত ভালোবাসি, এ প্রতিদিন রাতের বেলা আমাকে খাট থেকে ফেলে দেয়। একদিন তার নাতিকে খুব করে বকাঝকা করে, মানে ওটি ছিল আসলে তার প্রথম বকাঝকা তার নাতিকে। তখন তার নাতি বলে যে, দাদা আমি তো তোমাকে ফেলি না, কেউ এসে তোমাকে খাট থেকে নিচে নামিয়ে দেয়। এই কথাটি তার দাদার মনে ধরে যে আসলেই তো তার নাতির তো বিছানা থেকে তাকে নামিয়ে দেওয়ার কথা না, তাহলে প্রতিদিন একই ঘটনা কিভাবে ঘটে? আর তার নাতির শরীরে এত শক্তি নেই এভাবে একটা উঁচু লম্বা ভারী মানুষকে সে বিছানা থেকে নিচে রেখে দেবে। এটা আসলে কি কারণে হয় সে দেখবে। সে এক রাত্রে কি করে, মানে ঘুমের ভান করে শুয়ে থাকে। রাত যখন খুব গভীর হয়ে যায়, রাত 12টা 12:30 হয়ে যায়, তখন সে কিছু শব্দ শুনতে পায়, কিছু বাচ্চা কাচ্চারা হাসাহাসির শব্দ, এবং সবগুলো বাচ্চাই মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাগুলো কি করে, ঘরের ভেতরে ঢুকে পড়ে, কারণ ঘরের দরজা একে একাই খুলে যায়, ঘরের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে তার যে নাতি তাকে ডাকে এবং ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুম থেকে জাগানোর পর কি করে, ওই যে ছোট ছোট মেয়ে বাচ্চারা, তারা কি করে, তার দাদাকে, ওই বাচ্চার দাদাকে আর কি, ওই বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। তারপর ওই ছেলে বাচ্চাকে নিয়ে উঠোনে যায় এবং তারা বাচ্চাদের খেলা খেলে। বাচ্চার দাদা কিন্তু স্পষ্টভাবে সব দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সে একদম চুপ করে থাকে, সে কিচ্ছু বলছে না। ফজরের আজানের আগ দিয়ে ওই যে মেয়ে বাচ্চা যারা আসছে 5-7 জন, তারা ওই বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের দিকে চলে যায় এবং তার নাতি ঘরে ঢুকে পড়ে। ঢোকার পরে দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং তার নাতি বিছানার উপর শুয়ে পড়ে। এই ঘটনাটি ওই লোকটি যখন দেখার পর একজন ভালো কবিরাজের সাথে পরামর্শ করে। তখন কবিরাজ তাকে বলে যে এগুলো তো আসলে মানুষ না, এগুলো হচ্ছে জিন। জিন বলতে জিনদের যেই স্ত্রীলিঙ্গ পরী, এরা বাচ্চা পরী, এরা তোমার নাতির সাথে খেলাধুলা করে। তখন তার মনের মধ্যে একটি দুষ্টু বুদ্ধির উদয় হয়। আসলে দুষ্টু বুদ্ধি না, হয়তো বা তার কাছে সেটা ভালো মনে হয়েছিল। সেটি হলো যে তার নাতির সাথে বিয়ে দেবে পরী, মানে তার নাতির বউ হবে হলো পরী। এটি কিভাবে সম্ভব হবে? তখন সে ওই কবিরাজের সাথে পরামর্শ করে।
তখন কবিরাজ তাকে কিছু বুদ্ধি দেয়, এই বুদ্ধি যদি অবলম্বন করা যায় তাহলে হয়তোবা এই জিনিসটা সম্ভব হলেও হতে পারে। তখন এই রিস্কটা নেয়, বলে ঠিক আছে আমরা দুজন মিলে এই কাজটি করব। এই তথ্যগুলো কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু বাড়ির অন্য কাউকে উনি শেয়ার করেননি, না ওই তার নাতির মাকে না তার স্ত্রীকে, কাউকে বলেননি। চিন্তা করেছে এই বিষয়টি গোপনই রাখবে এবং শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরের দিন ওই কবিরাজ বিকালবেলায় ওই লোকের বাড়িতে আসে, তাকে খুব আপ্যায়ন করা হয়, সে নাকি রাত্রেবেলা থাকবে। তো থাকবে ভালো কথা, আর একটা ঘরে এইবার আর নাতির সাথে তিনি ঘুমান নাই, এবার কবিরাজ আর উনি আর একটা ঘরে ঘুমিয়েছে, ওই বাচ্চার সাথে বাচ্চার মা ঘুমিয়েছে। সত্যি সত্যি রাত যখন গভীর হয়েছে, সবাই ঘুমে বিভোর, তখন তারা ঘরের ওই জানালার একটি ফুটো দিয়ে, আগে থেকেই কিন্তু ওত পেতেছিল, তারা দেখতে পায় তাদের বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, জঙ্গলের ভেতর থেকে ওই যে 5-7টা সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা বের হয়ে আসছে। বের হয়ে এসে যথারীতি তারা দরজার সামনে গেল, দরজা খুলে গেল, ভিতরে গিয়ে ওই বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলে এখানে এসে উঠানে এসে খেলাধুলা করছে। তারা খুব চুপিসারে ঘর থেকে বের হয়, এমনভাবে বের হয় কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এবং ওখানে এসে, বিশেষ করে জঙ্গলের কাছে এসে কবিরাজের পরামর্শে ওই লোকটি কিছু জিনিস খুঁজতে থাকে যে কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো পরীর কোনো ব্যবহার্য কোনো জিনিস পাওয়া যায় কিনা। এর মধ্যে তারা একটি জামার অংশ খুঁজে পায়। তখন ওই কবিরাজ বলে, এই জামার অংশটি তুমি নিয়ে আসো এবং আমি এই বাড়িটা পুরো বন্ধ করে দিব এবং পরবর্তী যা যা প্রয়োজন সেই কাজগুলো আমি করে দিব। তখন সে কি করে, ওই জামার অংশটি নিয়ে আসে, নিয়ে সে ওই ঘরে ঢুকে যায়। ফজরের আজান যখন হবে ভাব, তখন ওই বাচ্চারা সবাই চলে যেতে থাকে। এর মধ্যে সবাই চলে যেতে সক্ষম হয়, কিন্তু একটি বাচ্চা সে ওই ঝোপের কাছে এসে কিছু একটা খুঁজতে থাকে, সে কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে ফজরের আজান দিয়ে দেয়, তখন ওই যে তার সাথে অন্য বাচ্চারা ছিল তারা এগিয়ে আসে, তারা ওকে হাত ধরে টানাটানি করে, কিন্তু কিছুতেই তাকে নিয়ে যেতে পারে না। এক পর্যায়ে ওই বাচ্চারাও কান্নাকাটি করতে থাকে এবং অশ্রু সজল নয়নে ওই একটি মেয়ে বাচ্চাকে তারা বিদায় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। ফজরের আজান হয়ে যায়, চারদিকে আলো ফুটে ওঠে। তখন ওই লোকটি বের হয়, ওদিকে গ্রামের আরো লোকজন বের হয়েছে, তারা ওই জঙ্গলের পাশে একটি ছোট্ট মেয়েকে কাঁদতে দেখে, খুব কান্নাকাটি করছে। ওই লোকটিও কিন্তু জানতো যে এই মেয়েটি কে, কিন্তু অন্য লোক যারা এসেছে তারা জিজ্ঞেস করছে যে তুমি কে, কোন বাড়ির মেয়ে তুমি, কিন্তু ওই মেয়েটি কোনো কথা বলে না, শুধু কাঁদছে। তখন গ্রামের লোকজন চিন্তা করে যে এই মেয়েটি কোত্থেকে এলো। তখন তো আসলে মানুষজন এতটা সচেতন ছিল না যে এই ধরনের বাচ্চা যদি পাওয়া যায় পুলিশকে খবর দিতে হবে, তো এই চিন্তা তারা আসলে করেনি। আর ওই সময়ে ওই যেই গৃহস্থ, যিনি বৃদ্ধ, উনি ওই পরামর্শ সবাই ছিলেন। একটি পর্যায়ে দেখা যায় ওই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে তাকে আক্রমণ করে বসে এবং বলে যে তুই আমাকে আটকে রেখেছিস, আমাকে যেতে দে। এখন বাচ্চার এই ধরনের আক্রমণে এবং কথাবার্তায় গ্রামের লোকজন অবাক হয় এবং কিছুই বুঝতে পারে না এই বাচ্চাটি এই কথা কেন বলছে। তখন ওই লোকটি বলে যে আসলে বাচ্চাটি যেহেতু আমার বাড়ির কাছে পাওয়া গেছে, আপনারা সকলে সম্মতি দিলে বাচ্চাটিকে আমি আমার কাছে রেখে দিতে চাই। যদি বাচ্চার গার্ডিয়ান যদি আসে তো তার বাচ্চাকে নিয়ে যাবে, নাহলে আমি এই বাচ্চাটাকে পালতে চাই। গ্রামের লোকজন বলে ভালো, তো ঠিক আছে তুমি পালো। তখন ওই বাড়িতেই ওই বাচ্চা বড় হতে থাকে স্বাভাবিক মানুষের মতোই। কিন্তু ওই বাচ্চাটি যে আসলে কে শুধু জানতো ওই গৃহস্থ বৃদ্ধ এবং ওই বাচ্চা নিজে। বাচ্চাটি মানুষের মতো করেই বড় হতে থাকে,
একদম স্বাভাবিক মানুষের মতো। মানুষ যেভাবে বড় হয় প্রতি বছর, সেও সেভাবে বড় হতে থাকে। এবং ওই যেই তার যে নাতি, ওই নাতির সাথেও সে খেলাধুলা করতে থাকে। নাতিও কিন্তু জানে না যে এটা আসলে কে। যখন ওই মেয়ে বাচ্চা বড় হয়, তার নাতিও বড় হয়, তখন ওই মেয়ে বাচ্চার সাথে তার নাতির বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর সবকিছু স্বাভাবিকভাবেই যেতে থাকে। কিন্তু প্রিয় লিসেনার্স, ওই যে তার জামার একটি অংশ, এটা যে কি অংশ এটা নির্দিষ্ট করে বলা যায় না, ওই অংশটি একটি সিন্ধুকের মধ্যে তালাবন্ধ করে রাখা হয়েছিল, এবং এমন একটি ছোট্ট ঘরের মধ্যে রাখা হয়েছিল যেই ঘরটি তালাবদ্ধ ছিল এবং ওখানে কেউ যেতে পারতো না, ওটা নিষেধ ছিল, তালাবদ্ধ। আর ওটি ওই যেই পরী, সে সেটা খুলতেও পারতো না। কারণ হলো ওই ঘরটি এমনভাবে বন্ধ করা ছিল, মানে দোয়া দুরুদ পড়ে এমনভাবে বন্ধ করা ছিল, সে ছাড়া ওই ঘরে সবাই যেতে পারবে। এই কারণে সে ওই ঘরে কখনো যেতে পারতো না। কিন্তু সে জানতো যে তার মুক্তির যে সনদ সেটা ওই ঘরের মধ্যে রয়েছে, কিন্তু সে যেতে পারছে না সেখানে। অনেক চেষ্টা সে করেছে, কিন্তু কখনো সে যেতে পারেনি। ওদিকে তার যখন বিয়ে হয় এই বাড়িরই সন্তানের সাথে, সময়ের পরিক্রমায় তার দুটি ছেলেও হয়। সেই ছেলে বড় হতে থাকে। এদিকে কি হয়, এই ছেলের যেই দাদা দাদি, তারা কিন্তু বার্ধক্যজনিত কারণে মারা যায়। এদিকে তার শাশুড়ি রয়েছে, আর তার একটা দেবর রয়েছে। এইভাবেই চলতে থাকে। এর মধ্যে কি হয় যে ওই যেই তার যে দুইটা ছেলে হয়, সরি ভুল হয়ে গেছে আমার বলা, যে তার দেবর ছিল না, মানে তার হাজবেন্ড তো একটাই আর কি, মানে তার একটা বলতে তার ওই পরিবারে তো একটাই সন্তান হয়েছিল। এখন তার তো দুটা সন্তান হয়েছে। এদিকে কি হয়, সেই দুই সন্তানের এক সন্তানকে বিয়ে দেয়। তো বিয়ে যখন দিয়েছে, ওই বিয়ের যে আত্মীয় স্বজনরা এসেছে, আত্মীয় স্বজনদেরকে তো এখন খাওয়াতে হবে। তখন এই যেই পরী, যেই মেয়েটি, এর যে শাশুড়ি রয়েছে, সেই শাশুড়ি বলে যে বৌমা চলো, এখন তো আত্মীয় স্বজন আসবে, অনেক তো থালা বাসন লাগবে। তো তোমার শ্বশুর তো এই ঘরটা তালাবদ্ধ করে রাখতো সব সময়, আমরা তো যাই মাঝে মাঝে, এই ঘরে অনেক জিনিস আছে, তুমি আমার সাথে আসো, আর এখানকার থালা বাসন এই জিনিসগুলো নাও, কারণ আত্মীয় স্বজনদেরকেও মেহমানদারি করাতে হবে। তখন সে তার শাশুড়ির সাথে ওই ঘরে ঢোকে। ঢোকার পর তার শাশুড়ি বলে, তুমি এই জিনিসগুলো নিয়ে বের হইও, তুমি এসে তারপর আমরা একসাথে কাজ করব, তুমি যে জিনিসগুলো নিয়ে আসো। বলে আচ্ছা ঠিক আছে। তার শাশুড়ির তো অনেক বয়স হয়ে গেছে, আর যে পরী সে নিজেও এখন ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, কিন্তু ওই ছেলে পক্ষের আত্মীয় স্বজন এখনো তার বাড়িতে আসেনি আর কি, কিন্তু আসবে ওই উপলক্ষে অনুষ্ঠানটা। এদিকে তার শাশুড়ি বাহিরে গেছে, এখন তার ছেলের বউ তো আসে না, কোথায় গেল। সে ওই ঘরে ঢুকে তার ছেলের বুকের পায়ও না। তখন সে দেখে যে না, থালা বাসন তো একই রকম ভাবে আছে। তখন সে নিজে থালা বাসন নিয়ে আসে, বাড়ির অন্য সদস্যদের সাথে রান্নাবাড়া করে। এদিকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন আসে, এসে বলে যে এই ছেলের মা কই। এখন ছেলের মা তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে কেমন কথা, ছেলেকে বিয়ে দিল, এখন ছেলের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের বাবা তো আছে, ছেলের মাকে পাওয়া যাচ্ছে না। এখন এটা কিন্তু পরিবারের লোকদেরও একটা কনসার্ন হয়ে যায় যে আসলেই সে গেল কোথায়। সে নাই কোথাও নাই। যাই হোক, আত্মীয় স্বজনরা চলে যায়। এদিকে ওই পরী যে মহিলা, তার তো দুই সন্তান, তাও তো তাদের মাকে খুঁজতে থাকে। তখন কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা চিন্তা করে যে অনেক সময় মানুষ হারিয়ে গেলে মানুষ কবিরাজের কাছে যায় না,
যে সে হারিয়ে যাওয়া মানুষটি কোথায় সন্ধান পাওয়ার জন্য। তখন কবিরাজ সবকিছু শুনে সে বলে যে আসলে সে আর কখনোই ফেরত আসবে না, সে তো মানুষ না, সে তো পরী। তখন তাকে হাজির করানো হয়। তাকে হাজির করানো হলে তখন সে বলে যে হ্যাঁ আমি পরী, আমি এতদিন এই বাড়িতে ছিলাম, ওই বৃদ্ধ বয়স হয়ে মারা গেছে, তা না হলে সে আমার হাতেই মরতো। আমি যদি শুধু আমার কাপড়ের ওই অংশটুকু পেয়ে যেতাম তাহলে ওই বৃদ্ধকে আমি মেরে ফেলতাম, কারণ আমি আমার পিতামাতার একমাত্র কন্যা সন্তান ছিলাম। আমার পিতামাতা আমাকে না পেয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখ অন্ধ হয়ে গেছে। তারা এতটা শোক পেয়েছিল। আমার আত্মীয় স্বজনরা, আমার পিতামাতা আমার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আমি নিজে চেষ্টা করেছি, পারি নাই, কাউকে বলতে পারি নাই, কারণ এটা বলা সম্ভব না। আমি যদি বলতাম যে আমি পড়ি, সাথে সাথে আমি মারা যেতাম, আর এই বাড়ির লোকজনের অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু আমার মূল ক্ষোভ ছিল ওই বৃদ্ধের উপরে, যে জেনে শুনে আমাকে, আমার পরিবারের লোকদেরকে কষ্ট দিয়েছে। অন্যদের কোনো দোষ নেই। এই জন্য আমি মূলত শাস্তি দিতে চেয়েছিলাম ওই বৃদ্ধকে, পরিবারের অন্য সদস্যদেরকে না। এই জন্য আমি এই বিষয়টি বলতেও পারছিলাম না কাউকে। আমি আমার পিতামাতার কাছে ফিরে গেছি। আমার পিতামাতা আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আর ওই ঘরে আমি নিজে নিজে কখনো ঢুকতে পারতাম না, যেহেতু আমার শাশুড়ি নিজে সাথে করে নিয়ে গেছে ওইখানে, এই জন্য আমি ঢুকতে পেরেছি। আর আমার মুক্তির সনদটাও আমি পেয়ে গেছি। আমি আর কখনো ফেরত আসবো না, বা আসা সম্ভব নয়। তবে আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে নিয়ে যাব, আমার যে 2 ছেলে রয়েছে। তো আসলেই ওই পরী আর কখনোই ফেরত আসেনি। আর তার যেই 2টা সন্তান, এর মধ্যে একজন সে একটি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত হয়েছিল। তার 2 সন্তানের চেহারাই খুবই সুন্দর ছিল। তার এক সন্তানের তো বিয়ে হয়েছেই, সবাই জানতো তার 2 সন্তান কিন্তু পরীর সন্তান। তো এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে আমাদের যেমন পরিবার রয়েছে, আমাদের পিতামাতারা যেমন আমাদের কথা চিন্তা করে তারা পেরেশানিগ্রস্ত হন, ঠিক তেমনি এই জিন পরীরও কিন্তু তাদের পরিবার রয়েছে, তাদেরও পিতামাতা রয়েছে। তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অধিকার পৃথিবীর কারণে, এই অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। স্বাভাবিকভাবে যদি কোনো বিষয় হয় সেটি ভিন্ন জিনিস, কিন্তু এইভাবে জোর করে কাউকে আবদ্ধ রাখার কোনো বিধান ইসলামে নেই। এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা নাও করি, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করি, তাহলেও কিন্তু এটি একটি অপরাধ, যে অপরাধটি ওই বৃদ্ধ করেছিলেন। কিন্তু উনি স্বাভাবিকভাবে যেহেতু মারা গিয়েছেন, যার কারণে উনি ওনার অপরাধের শাস্তি পাননি। হয়তো আল্লাহর কাছে তিনি পাবেন কিনা জানি না, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। কিন্তু ওই পরী তাকে শাস্তি দিতে পারেনি, কিন্তু কারণ সে স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। যাই হোক, এটি ছিল ঘটনা। তার মানে একটি বিষয় কিন্তু আমরা নতুন করে জানতে পারলাম, বা আগেও কিছু কিছু ঘটনায় আমরা এই জিনিসটা শিখেছি। সেটি হচ্ছে যে কোনো জিন বা পরীর ব্যবহৃত কোনো জিনিস যদি কেউ নিয়ে ফেলে, কারো হস্তগত হয়, সে যদি নিজের ইচ্ছায় তাকে ফেরত না দেয়, তাহলে সে আর ফেরত যেতে পারে না, তাকে তার দাস হয়ে থাকতে হয়। এরকম ঘটনা আমরা আগেও পেয়েছি, এবারও শুনলাম। কি প্রিয় লিসেনার্স, আপনাদের কি কখনো এরকম ইচ্ছা আছে? যদি কারো ইচ্ছা থেকে থাকে বা এই ধরনের কোনো সুযোগ আসে, বিনীত অনুরোধ করব, কাউকে এভাবে বন্দি করার অধিকার কারো নেই। আল্লাহ এই অধিকার কাউকে দেননি। এই জন্য এই ধরনের সুযোগ যদি কারোর সামনে চলেও আসে, কখনোই আমরা এই ধরনের সুযোগের অপব্যবহার করব না। চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদের আসিফ আলী ভাই পাঠিয়েছেন। এটিও পরি রিলেটেড ঘটনা। আর এই পরি রিলেটেড ঘটনা, এটির সাথে ব্ল্যাক ম্যাজিকের একটি সম্পর্ক রয়েছে। এটি খুবই অন্যরকম একটি ঘটনা। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ঘটনাটি শুনবেন। আশা করছি এই ঘটনাটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আসিফ আলী ভাই মূলত জানতে পেরেছিলেন ওনারই ভার্সিটির একজন সিনিয়র বড় ভাই, এক রুমমেট, তার কাছ থেকে। মূলত এই ঘটনাটির ভুক্তভোগী ওই বড় ভাই নিজে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি লোভনীয় সাবজেক্টে লেখাপড়া করতেন। ওই সাবজেক্টে চান্স পাওয়াটাই অনেক টাফ একটি ব্যাপার। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার লেখাপড়া এবং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। তো চলে যাই আমরা মূল ঘটনায়। উনি যখন 3-4 স্টুডেন্ট, তখন ওনার নাকি হঠাৎ করে মাথার মধ্যে একটি ভূত চেপে বসে যে সে পরী দেখবে। ওনাদের কাছাকাছি অবস্থান করা একজন কবিরাজ ছিল। উনি সেই কবিরাজের কাছে যান ওই বয়সেই, সে পরী দেখতে চায়। তখন সে বলে, না, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো দেখে কি করবা, তুমি এগুলো দেখে সইতে পারবা না। তো সে তো নাছরবান্দা এবং উনি একজন দুরন্ত মানুষ ছিলেন, সে দেখবেই। সে বারবার কবিরাজ বাচ্চার কথা মনে করে সে বারবার না করে দিছে, কিন্তু এই বাচ্চা এমন ডিস্টার্ব শুরু করছে ওনাকে। তো একটি পর্যায়ে কি হয়, ওই কবিরাজ ওই বাচ্চার কাছে, এই যে ভাই আর কি, তো ওনাদের আবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তো বলে যে, আমার তো কিছু টাকা পয়সা লাগবে, তুমি আমাকে টাকা পয়সা দিতে পারবা কিছু, আমি পরে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন উনি বলেন যে, টাকা পয়সা আমি আপনাকে ম্যানেজ করে দিব, আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে পরী দেখাইতে হবে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি দেখাবো। এবং উনি যে কোনোভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই কবিরাজকে দেন। তো কবিরাজও উপকৃত হয় এবং সে তার শর্ত অনুযায়ী দাবি করে বসে যে আমাকে পরী দেখাতে হবে। তো কবিরাজ একটি নির্দিষ্ট সময় এবং দিন বলে দেন যে কোন দিনের কোন সময়ে কোথায় তাকে আসতে হবে। এক পূর্ণিমার রাত্রে তার বাড়ির কাছে একটি মাঠে তাকে আসতে বলেন, একা একা। বলেন যে এটা কাউকে বলা যাবে না, এবং উনি কাউকে বলেন। উনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, কারণ উনি তো ছোট মানুষ, একা একা বের হলে তো বাড়ির লোকজন তাকে বাধা দিবে। সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন টুক করে বের হয়ে গেছেন। বের হয়ে ওই মাঠে চলে গেছেন, গিয়ে দেখেন যে ওখানে ওই কবিরাজ বসেই আছে। তখন ওই কবিরাজ তাকে বলেন যে, এখন তোমাকে পরী দেখাবো, তুমি কিন্তু ভয় পেও না, এখানে যা যা হবে কাউকে বলতে পারবা না। বলে, ঠিক আছে, কাউকে বলবো না। তো ওই কবিরাজ সে তার মতো করে মন্ত্র পড়তে শুরু করে। এটা কিন্তু এই যে গল্পটা বলছি, এটা কিন্তু ওই বড় ভাই, ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, এই ঘটনাটা কুষ্টিয়ার আর কি। এটি আসিফ ভাইকে বলেছেন, সেইভাবে বলছি। তো সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে একটি পর্যায়ে মনে হচ্ছিল দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং কিছু সময়ের মধ্যে সুন্দর একটি ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ায়। ওর ভেতর থেকে 14-15 বছর বয়সী খুব অপরূপা সুন্দরী একজন নারী বের হন। বের হওয়ার পর সে আসে, সে তাকে সালাম দেয়, উপস্থিত সকলকে সালাম দেয়, তারাও সালামের উত্তর নেয়। এবং সে এসে বলে এই বড় আসিফ আলী ভাইয়ের বড় ভাইকে, ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির বড় ভাইকে, যে তোমাকে আমি অনেক আগে থেকেই দেখছি, অনেক আগেই তোমাকে আমি দেখা দিতাম, কিন্তু দেখা দেইনি, তুমি ভয় পেতে পারো এই জন্য। তখন এই বড় ভাই তাকে বলছে যে, আমি আপনাকে কি বলে ডাকবো? তখন সে বলছে, তুমি আমাকে মা বলে ডাকবে। এখন দেখা যাচ্ছে যে তার থেকে বয়সের পার্থক্য আছে অল্প বিস্তর,
কিন্তু তাকে মা বলে ডাকতে কেমন লাগে। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে ডাকবো। এবং তখন ওই যে পরী সে বলে আমি তোমার সবসময় আশেপাশেই থাকবো, তোমার উপকার করার চেষ্টা করব, যখন ডাকবা চলে আসবো, তবে আমি তোমাকে দেখা দিব স্বপ্নের মধ্যে সব সময়, এমনি বাহ্যিকভাবে খুব কম দেখা দিব। তো এই বলে সে যেভাবে এসেছিল সেভাবেই আবার ওই ঘোড়ার গাড়িতে চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছু বছর। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সে ওই পরীকে দেখতে পেত, স্বপ্নের মধ্যে কথা বলতো। একবার কি হলো, স্থানীয় একটি নির্বাচনে সে ওই ভোট কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যেগুলো অনেক মানুষ, দিনের বেলা প্রচুর মানুষ আসছে ভোট দেওয়ার জন্য, বেশ উৎসব মুখর পরিবেশ। তখন সে চিন্তা করলো যে আচ্ছা এখন ওই পরীটাকে ডাক দিয়ে দেখি তো দিনের বেলা এত মানুষের সামনে আমার কাছে আসে কিনা। তখন সে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পর সে দেখতে পায় তার থেকে কিছুটা অদূরে একটি বড় গাছ ছিল। এই গাছটি শেকড় সহ উপড়ে পড়ে গেল এবং ওইখানে মনে হলো কারো অবয়ব সে দেখতে পেল। স্থানীয় লোকজন তারা হঠাৎ করে চমকে উঠেছে, কি ব্যাপার, গাছ এভাবে পড়লো, নির্বাচন চলছে ভোট কেন্দ্রের পাশাপাশি, আবার কোনো নাশকতা কিনা। বলে যে না, এগুলো কিছু না, গাছ এমনিতেই শিকড় সহ পড়ে গেছে। যাই হোক, বিষয়টা সকলে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ওই ভাই কিন্তু জানতো বিষয়টা স্বাভাবিক না। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার পথ আগলে দাঁড়ায় এবং কুকুরটি খুব ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির ঘেউ ঘেউ শুনে এবং দেখে মনে হচ্ছিল কুকুরটি মূলত তাকে দেখে ঘেউ ঘেউ করছে, তার পাশে কেউ একজন আছে তাকে দেখে ঘেউ ঘেউ করছে। সে তো খুব অবাক হয়, কি ব্যাপার, আমার সাথে তো কেউ নেই, এরকম ঘেউ ঘেউ করছে কেন। যাই হোক, কুকুরটি আবার পরে চলে যায়, কোনো কারণে হঠাৎ করে সে থেমে যায়, আবার সে চলে যায়। এর কিছুদিন পর ঘটে আরো একটি ঘটনা। তখনও তো উনি বড় হননি, ছোট মানুষই বলা চলে। খেলার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এলাকার সিনিয়রদের একটি দল, জুনিয়রদের একটি দল। সিনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 20-22 বছর, আর জুনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 12-13 বছর। এটি একটি প্রীতি ম্যাচ আর কি, হার জিত বিষয় না, এটা প্রীতি ম্যাচ, এটা আনন্দ। খেলার মাঠে কি হয় যে ওই যে বড় ভাই আর কি, উনি ব্যাটিং করছে, তো হঠাৎ করে ওনাকে আম্পায়ার আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পিছনে কারণ ছিল যিনি বোলিং করছেন উনি এলবিডব্লিউ আবেদন করেন আম্পায়ারের কাছে, আম্পায়ার সেটা অ্যাকসেপ্ট করেন, তাকে আউট দিয়ে দেন। এখন উনি বলছেন যে না, এলবিডব্লিউ হয়নি। তো কথা কাটাকাটির একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটি হলো, ওই যে বড় যিনি আছেন উনি হাতের কাছে থাকা একটা স্ট্যাম্প বা ব্যাট কিছু একটা দিয়ে ওই ভাইকে আঘাত করে বসেন। সিনিয়র যিনি, তিনি আঘাত করেন এই জুনিয়রকে। মূলত আঘাতটা করেছিলেন ব্যাট দিয়ে, তার হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে তাকে তার মাথায় আঘাত করেছে এবং আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেছেন নিচে। সকলে ভেবেছিল যে যে জোরে আঘাত করেছে তাতে তার মারা যাওয়ার কথা, কিন্তু এই আসিফ আলী ভাইয়ের যেই ডিপার্টমেন্টের ভার্সিটির বড় ভাই, তিনি নাকি দেখেন যে তার মাথায় কিছুই হয় নাই, একদম স্বাভাবিক। তিনি যখন দেখলেন তিনি একদম স্বাভাবিক, তিনি দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প উঠিয়ে নিয়ে ওই খেলার মাঠে তার যে সিনিয়র তার মাথায় মেরেছে সেই সজোরে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ওই স্ট্যাম্প ভেঙে গেছে এবং তার মাথা খুবই বাজেভাবে ইনজিউর্ড হয়, দরদর করে রক্ত পড়তে থাকে এবং পরবর্তীতে বিচার সালিশে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হয়েছিল এই চিকিৎসা বাবদ। সকলে খুব অবাক হয়েছিল যে 20-22 বছর বয়সী একটা ছেলে ব্যাট দিয়ে এই ছোট ছেলেকে মাথায় এত জোরে আঘাত করলো, তার কিচ্ছু হলো না, আর একটা স্ট্যাম্প দিয়ে বাড়ি দিল তার থেকে উঁচা লম্বা সিনিয়র একজনকে, সেই স্ট্যাম্প ভেঙে গেল এবং তার মাথার কি ভয়াবহ অবস্থা হলো।
এটা কিভাবে সম্ভব, কিন্তু এটি কিন্তু মূলত কেউ বুঝতে পারেনি যে কি কারণে এটা হয়েছে। পরবর্তীতে ওই যে পরী, তার কাছ থেকে সে জানতে পারে এই যে গাছ উপড়ে যাওয়া এবং তার পাশে অদৃশ্য কাউকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছিল, তারপরে এই যে খেলার মাঠে তাকে যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হলো, এটি কিছুই যে হয়নি, এর সব কিছুর পিছনে, এই তিনটা বিষয়ের পিছনে ওই পরীর উপস্থিতি ছিল। এবং সে যে আবার স্ট্যাম্প দিয়ে আরেকজনকে বাড়ি দিয়েছে, এখানেও পরীর হস্তক্ষেপ ছিল। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে দিন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই লোভনীয় একটি সাবজেক্টে চান্স পেয়ে যান। তো চান্স পাওয়ার পর ওনার লেখাপড়া আগাচ্ছিল না। ওই সময়ে যেটি হয়, তখন ভূত এফএম হতো রেডিও ফুর্তিতে, 88.0 FM এ। আপনারা অনেকেই সেই ভূত এফএম শুনেছেন। তো 2011 সালের দিকে রাতের বেলা এই আসিফ আলী ভাই, উনি ভূত এফএম শুনছেন, আর ওনার ওই রুমমেট যে ভাই, ভার্সিটির বড় ভাই, সে আবার ভূত এফএম শুনতো না, সে মোবাইলে এফএম এ অন্য কোনো গান টান শুনতো আর কি, ভূত এফএম খুব একটা বেশি শুনতো না। তো এক রাতে ওনার সাথে একই রুমে ছিলেন আসিফ আলী ভাই, হেডফোন দিয়ে ভূত এফএম শুনছেন, উনি অন্য কিছু শুনছেন। হঠাৎ করে উনি বলে ওঠেন যে, আসিফ তোমার হেডফোনটা দাও, আমি আজকে ভূত এফএম শুনবো। তো আসিফ আলী ভাই হেডফোনটা দিয়ে দেন। তো হেডফোন দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে উনি বলে ওঠেন যে, ইউরেকা, পেয়েছি পেয়েছি। তখন আসিফ আলী ভাই বলেন, কি পেয়েছেন ভাই? বলে, বলবো, পরে বলবো। পরদিন সকালবেলা ওই ভাইকে রুমে আর পাওয়া যায় না। উনি মনে করেছেন যে হয়তো বা ভার্সিটিতে গেছেন, কিন্তু না, ভার্সিটিতে উনি যাননি, উনি বাড়িতে চলে গেছেন। বেশ কিছুদিন পর উনি ফেরত আসেন। যখন আসেন, তখন আসিফ আলী ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে, কোনো কথাবার্তা না বলেই চলে গেলেন? বলে, হ্যাঁ গেছিলাম, আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা আমি বাস্তব রূপদান করার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তারপর উনি বলছেন যে, দীর্ঘদিন ধরে আমি পজেসড হয়ে আছি, এই অবস্থা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, অনেক লোকজনদেরকে দেখিয়েছি, কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাইনি। তো ভূত এফএমে এমন একটি গল্প হচ্ছিল, ওই গল্পে আমার মতো এই সমস্যার একজন মানুষ কিভাবে মুক্তি পেয়েছে, ওই সময় ওই ঘটনাটি চলছিল। তো উনি যেভাবে মুক্তি পেয়েছে, আমি ওই সমাধানটা মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে, এই জন্য আমি খুশি হয়েছিলাম এবং সেই সমাধানটা করার জন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি অনেক হুজুরদেরকে দেখিয়েছি যারা এই বিষয়গুলো পারেন, এবং আমি মোটামুটি অনেকটা পথ এগিয়েও গিয়েছি। তো যাই হোক, আসিফ আলী ভাই ওই ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যেই পজেসড হয়ে আছেন, আপনার ফিলিংসটা কেমন হয়, যে আপনার সাথে যে সবসময় ওই জিনিসটি থাকে? তখন সে বলে যে, এটি একটি সফটওয়্যারের মতো, মাথার উপরে মনে হচ্ছে যে কোনো একটা অংশ চেপে ধরে বসে আছে এবং মাথা হ্যাং হয়ে থাকে, মাথা কাজ করে না ঠিকঠাক মতো। মূলত এই কারণেই কিন্তু উনি লেখাপড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর আগাতে পারছিলেন না। তার আগ পর্যন্ত উনি অনেকটা এগিয়েছেন, কিন্তু ইউনিভার্সিটিতে উনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন, সেই সাবজেক্টের পড়াশোনার প্রেশার খুব বেশি, উনি আর সেটা নিতে পারছিলেন না। অথচ উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে উনি নাকি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং ওনার আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, অনেকটা পাগলামি করতে থাকেন। কারণ উনি এই সমস্যার সমাধানের জন্য একাধিক তান্ত্রিক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। এক একজন এক এক রকমভাবে ট্রিটমেন্ট দেওয়ার কারণে ওনার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে উনি পাবনা মেন্টাল হসপিটালে 2 মাস ভর্তি ছিলেন। পরবর্তীতে উনি সুস্থ হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি নিষ্কৃতিও পেয়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু একটি ভয়ানক ব্যাপার সেটি হলো, এই যে একজন তান্ত্রিক যে ওই যে পরীকে ডেকে নিয়ে এসেছিল, এই বিষয়টি নাকি সম্পূর্ণ ছিল একটি আইওয়াশ বলতে এটা যে ভেলকিবাদী তা না, ওনাকে ওই ছোট বয়সেই তার কোনো পরিচিত লোকদের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই সব কিছু মূলত
একটা পরিকল্পনার অংশ ছিল। ব্ল্যাক ম্যাজিক করে তার উপর এই জিনটি চালান করে দেওয়া হয়েছিল, বা এই পরীটি, জিনদের মধ্যে যেই স্ত্রীলিঙ্গ পরী বলি আমরা, এই পরীটি তাকে বলেছিল সে তার উপকার করবে। আসলে সে তার উপকার করেনি, সে সবসময় তার ক্ষতিই করেছে। আর কুকুর সবসময় খারাপ এবং পিশাচ দুষ্টু জিনদের দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। তার সাথে যখন ওই জিনিসটি ছিল তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছিল, কিন্তু ওইটার মর্ম তো তখন সে বুঝতে পারেনি, এটা পরবর্তীতে জানা গিয়েছে। এবং অনেক কষ্টে ওই জিনিসটা থেকে তাকে আল্লাহর অশেষ রহমতে মুক্তিদান করা গেছে। এখন তিনি ভালো আছেন, আমরা দোয়া করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো প্রিয় লিসেনার্স, দেখেছেন আপনারা যে কিভাবে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে একটি মানুষের মস্তিষ্কের অবস্থানকে চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেওয়া যায়। উনি শিশু বয়সে হঠাৎ করে ওনার পরীকে দেখার ইচ্ছা জেগেছে, এটা কিন্তু হওয়ার কথা নয়। এবং তারপরে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যম দিয়ে ওই পরীটি তার সাথে চলে আসে। কিন্তু মূলত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়ে আগে থেকেই তার এই ইচ্ছা এবং পরীকে চালান করে দেওয়া হয়েছে। তার ইচ্ছা হলো পরীকে দেখবে, আর ওই পরী বা ওই দুষ্টু পরীকে তার উপর চালান করে দেওয়া হয়েছিল, এবং যেটা উনি বহু বছর ভুগেছিলেন, এবং মেন্টাল হসপিটালেও তাকে 2 মাস থাকতে হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা বলি সবসময় সতর্ক থাকতে। কেউ যদি আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেখান থেকে আমরা রুকিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করব। তান্ত্রিক কবিরাজের কাছে গেলে রুকিয়া না করে যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, এতে কিন্তু মাথার আরো ক্ষতি হতে পারে বা শারীরিক অনেক ক্ষতি হতে পারে, যেটার প্রমাণ কিন্তু এই বড় ভাই। পরবর্তীতে কিন্তু উনি রুকিয়ার মাধ্যম দিয়ে সুস্থ হয়েছেন। এই জন্য আমরা শরিয়া সম্মত পদ্ধতি অনুযায়ী এই ধরনের সমস্যা সলভ নেয়ার চেষ্টা করব, যারা এগুলো জানেন। আর প্রিয় লিসেনার্স, আমি একটা বিষয় আমাদের চ্যানেল ডেসক্রিপশনে বলা আছে যে অনেকেই আমার কাছে বিভিন্ন সমস্যার সমাধান চান, ইমেল করেন, রিকোয়েস্ট করেন, কিন্তু আমি কিন্তু এই বিষয়ের কোনো সমাধান দিতে পারি না। এবং এই ধরনের কোনো কমেন্ট কেউ করলেও আমি সেটার কোনো সলিউশন দিতে পারি না, কোনো উত্তরও দিতে পারি না। এবং অনেকে বলেন যে কোনো একজন ব্যক্তির ফোন নাম্বার দেন যেখানে গেলে সমস্যার সমাধান হবে, আমি এটাও দিতে পারি না। করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সময়টি ছিল 1940 সালের দশক, 42-43 সাল এরকম একটি সময় হবে, এক্সাক্ট সালটি মনে নেই। ঘটনাটি সৌমিত্র রায়ের দাদা শ্রীবাস দাস একাধিকবার তার নাতি নাতনিদেরকে বলতেন। ছোটবেলা থেকেই ওনার যেহেতু প্যারানর্মাল বিষয়ের প্রতি আগ্রহ ছিল, যারা এই প্যারানর্মাল বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ছিল, যেমন বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, তাদের কাছে আসা যাওয়া করতেন, তাদের কাছ থেকে ঘটনা শুনতেন, অলৌকিক বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করতেন। এরই মধ্যে একজনের সন্ধান তিনি পান, যার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামেরই পাশের কোন একটি গ্রামে। আর শ্রীবাস দাস দাদু, ওনার বাড়িও এই ভেলাবাড়িয়া গ্রামেই ছিল। তো যেই তান্ত্রিক বা কবিরাজের সন্ধান তিনি পান, তার নাম হচ্ছে ভৈরব কবিরাজ। এই ভৈরব কবিরাজ উনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখের ট্রিটমেন্ট তো করতেনই, সেই সাথে জিনে ধরা রোগীর ট্রিটমেন্টও তিনি করতেন। সকলে বলতো যে ভৈরব কবিরাজের কাছে একটি শক্তিশালী জিন আসে প্রতি মঙ্গলবার সন্ধ্যার পর, এবং ওই জিনটিকে সকলে ব্রহ্মদৈত্য জিন বলে থাকে। ওই সময়টাতে শ্রীবাস দাস দাদুর বয়স 24 কি 25 এমন একটি সময়। তো যেহেতু টকবগে যুবক আর সাহসও আসে বেশি, এই কারণে প্যারানর্মাল বিষয়ের প্রতি আগ্রহ তার বেশি। উনি চিন্তা করলেন উনি ভৈরব কবিরাজের বাড়িতে যাবেন আর ব্রহ্মদৈত্য এই জিনের কথা শুনবেন। তাই এই চিন্তা করে উনি এক মঙ্গলবার বিকেলেই হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যার আগেই উনি ওই ভৈরব কবিরাজের বাড়িতে চলে যান। সন্ধ্যার পরপরই ভৈরব কবিরাজ বসবেন, নির্দিষ্ট কিছু রিচুয়াল করবেন, রিচুয়ালের মাধ্যমে ওই ব্রহ্মদৈত্য জিনকে ডাকবেন। আসলে ওই জিনটির নাম কি ছিল এটি কেউ জানে না, তবে ওই ভৈরব কবিরাজ জিনটিকে ব্রহ্মদৈত্য বলে ডাকতেন। আর এই কারণেই ওই গ্রামের সকলে বা অন্যান্য জায়গা থেকে যারা আসতো তারাও ওই জিনকে ব্রহ্মদৈত্য জিন বলতো।
শ্রীবাস দাস দাদু সেখানে যান। যাওয়ার পর সন্ধ্যার পরপর ভৈরব কবিরাজ তার রিচুয়াল শুরু করেন। যখন রিচুয়াল শুরু করবেন তার আগে ভৈরব কবিরাজ বলে দেন যে যেহেতু এটি একটি উঠোনে বসে এই রিচুয়ালটা করা হচ্ছে এবং চারদিকে ফাঁকা, একটি টিনের ঘর তার ছিল, ওই আমলের টিনের ঘর, ব্রিটিশ পিরিয়ডের টিনের ঘর আর কি, মোটা টিন সে ওই সময়টাতে ছিল আর কি। তো বলতো যে মানে ওই সময় ভৈরব কবিরাজ বলেন যে যখন জিন আসবে তখন চালের উপর একটি শব্দ হবে, ওই শব্দে ভয় পেয়ে কেউ আবার চালের দিকে তাকিয়েন না বা এখান থেকে চলে যান না, কেউ উপরের দিকে তাকাতে পারবেন না, যেই তাকাবে তারই কিন্তু ক্ষতি হবে। সুতরাং যাই কিছু ঘটুক না কেন উপরের দিকে তাকানো যাবে না যে কোন দিক থেকে শব্দ আসছে। প্রত্যেকটা সময়ই এই ভৈরব কবিরাজ এই মানুষদের যে কোনোভাবেই উপরে তাকানো যাবে না। যাই হোক, এই সমস্ত নির্দেশনা শ্রীবাস দাস দাদুও শোনেন। শোনার পর তিনি চিন্তা করেন যে ঠিক আছে, তাকানো যেহেতু যাবে না, তাকাবো না, আমি শুধু শব্দ শুনবো। তো যেই মানুষরা ওখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে একজন মহিলা ছিলেন, সেই মহিলার আচরণ কথাবার্তা ছিল অস্বাভাবিক। 3-4 জন মানুষ মিলে তাকে সেখানে ধরে নিয়ে এসেছিলেন। ওই মহিলাটি এমন ভাষায় কথা বলছিলেন, এই ভাষা না বাংলা, না উর্দু, না ফার্সি, না ইংরেজি, এটি যে আসলে কোন ভাষা এটি বোঝা যাচ্ছিল না। তবে সবাই বুঝতে পারছিল কোনো জিনের প্রভাব এই মহিলার উপর পড়েছে, যার কারণে তার আচার আচরণের পরিবর্তন ঘটেছে। আর এর থেকে সমাধানের জন্যই এই ভৈরব কবিরাজের বাড়িতে নিয়ে আসা হয় ওই ব্রহ্মদত্ত জিনের চিকিৎসার জন্য। যাই হোক, সন্ধ্যার পরপরই ভৈরব কবিরাজ যেই প্রক্রিয়াতে ওই ব্রহ্মদত্ত জিনকে ডাকতেন সেই প্রক্রিয়াটি শুরু করেন। তো অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু ওই ব্রহ্মদত্ত জিন সে আর আসে না। একটা সময় ভৈরব কবিরাজ সে ওই রিচুয়ালটা কিছুটা সময়ের জন্য স্থগিত রাখে। তো মানুষজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, ব্রহ্মদত্ত এখন আসে না কেন? তখন ভৈরব কবিরাজ বলেন যে মাঝে মাঝে এমনটা হয় যে আসতে দেরি হয়, কিন্তু আসে। সপ্তাহে একদিনই তো, মঙ্গলবার আসে সে। 15-20 মিনিট বিরতি দিয়ে আবার ভৈরব কবিরাজ তার রিচুয়াল শুরু করে। 2 থেকে 3 মিনিটের মাথায় ওই টিনের চালের উপর ধরাম করে একটা আওয়াজ হয়। এমন আওয়াজ হয় মনে হচ্ছে বড় আকৃতির একটা পাথর ওই টিনের চালের উপর পড়েছে। কিন্তু সত্যিকার অর্থেই এত বড় কোনো পাথর যদি ওই টিনের চালের উপর পড়তো, ওই ঘর বাড়ি সহ ভেঙে মাটির সাথে মিশে যেত। কিন্তু তার কিছুই হয়নি, শুধু শব্দটাই হয়েছে। যখনই শব্দটা হয় সকলে তো মাথা নিচু করে ফেলে, কারো উপর দিকে তাকানো নিষেধ। ওই ব্রহ্মদত্ত জিন এসে বলে যে বলো কার কি সমস্যা, আর এটি প্রশ্ন করে ওই ভৈরব কবিরাজকে। তখন শুরুতেই ভৈরব কবিরাজ জিজ্ঞেস করে যে ব্রহ্মদত্ত আপনি আজকে দেরিতে আসলেন কেন? আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, আপনাকেও তো ডাকছিলাম অনেক সময় ধরে। তখন ওই ব্রহ্মদত্ত যে উত্তর দেন, প্রিয় লিসেনার্স, এই উত্তরের সাথে বেশ কিছু বিষয়ের মিল আমরা খুঁজে পাই, যদিও এর বিষয়গুলো মানে এই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনায় আসবো ইনশাল্লাহ। তো ওই জিনটি বলে যে আসামে একটি ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যাটি এত ভয়াবহ যে মানুষরা তাদের আত্মীয় স্বজনদের লাশ দাফন করতে পারছে না, এবং এই বন্যার কারণে বহু মানুষ মারাও গিয়েছে সেখানে। মুসলিমরা তারাও যেমন লাশ দাফন করতে পারছে না, হিন্দুরাও তারা তাদের আত্মীয় স্বজনদের লাশ দাহ করতে পারছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে ওই লাশগুলো তারা ভাসিয়ে দিয়েছে। যেখানে যাবে সেখানে যদি কোনো উঁচু জায়গা থাকে, কোনো মানুষ যদি পায়, সেইগুলোর ব্যবস্থা সেই মানুষটাই করবে। এই জন্য আমি ওখানে গিয়েছিলাম। আর তুমি তো জানো যে মাংস আমার খুব পছন্দ, হোক তা মানুষের হোক তা পশু প্রাণীর। কিন্তু আমি পিশাচ হলেও আমি কিন্তু ভালো পিশাচ। আমি কখনোই কোনো জন্তু, জানোয়ার বা মানুষকে হত্যা করে তার মাংস খাই না। কিন্তু এরা যদি মারা যায় সেক্ষেত্রে
যদি সুযোগ থাকে, মানুষ বা ওই জন্তুর যে মালিক তারা যদি ওই জন্তু বা ওই মানুষের উপর বা ওই লাশের উপর যদি দাবি ছেড়ে দেয়, তাহলেই শুধু আমি ওই প্রাণী বা মানুষের মাংস খেয়ে থাকি। যেহেতু আসামের ওই বন্যার পরিস্থিতির কারণে ওখানকার মানুষেরা তাদের আত্মীয় স্বজনের লাশকে ভাসিয়ে দিয়েছিল, আর কখনো হয়তোবা ওই লাশের সাথে কি হয়েছে সেটা তারা জানবেও না। এই কারণে মূলত আমি সেখানে গিয়েছিলাম, আমার কিছু বন্ধু বান্ধব খবর দিয়েছিল, আমি সেখানে যাই এবং ওই সময় আমি মানুষের লাশ খাওয়ায় ব্যস্ত ছিলাম। তুমি যখন ডেকেছিলে তখন আমি যেহেতু খাচ্ছিলাম, এই কারণে আমি আসতে পারিনি, এখন আমি চলে এসেছি। এই কথা শোনার সাথে সাথে স্থানীয় যারা মানুষরা ওখানে ছিল আর যারা ট্রিটমেন্টের জন্য এসেছিল এবং এই শ্রীবাস দাস দাদু উনিও তো ছিলেন, এরা কিন্তু এই কথা শুনেই পাই ভয়, সর্বনাশ বলে কি, কে কথা বলছে, মানুষের লাশ খেয়ে এসেছে মাত্র। তো ওই জায়গাটাতে যে শুধু যারা রুগী যারা আসতো তা না, উৎসুক কিছু জনতাও আসতো শ্রীবাস দাস দাদুর মতো, যারা ওই ব্রহ্মদত্তের কথা শুনতে মানে পছন্দ করত। কিন্তু একটি বিষয় তো শুরুতেই বলেছি যে খুব কড়াকড়িভাবে নিষেধ ছিল যে কোনোভাবেই উপরের দিকে তাকানো যাবে না, যেখানে ওই ব্রহ্মদত্ত জিন বসে মানে চালের উপর বসে, ওদিকে তাকানো যাবে না। তখন ট্রিটমেন্ট শুরু হয়। যখন মঙ্গলবার মানে প্রতি মঙ্গলবার যখন সে আসতো, সর্বোচ্চ 5 জন, মিনিমাম 2 জন, সর্বোচ্চ 5 জন রুগীর ট্রিটমেন্ট সে করত, তারপর সে চলে যেত আবার পরের মঙ্গলবার। এর থেকে বেশি সে করতো না, কমও করতো না, বেশিও করতো না। প্রথমেই ওই মহিলার ট্রিটমেন্ট শুরু হয়। যখন ওই মহিলাকে তার সামনে হাজির করা হয়, উপস্থিত করা হয় এবং বলা হয় যে মহিলার এই সমস্যা, তখন ওই ব্রহ্মদত্ত বলে যে ঠিক আছে, সবাই একটু চুপ থাকো, আমি দেখছি বিষয়টা কতদূর কি করতে পারি। 20 থেকে 25 সেকেন্ড শুনশান নীরবতা। হঠাৎ করে ওই উঠোনের থেকে 30-40 হাত দূরে একটি ঝোপের মতো ছিল, মানে ছোটখাটো একটা বাগান ছিল। মনে হলো ওই বাগানের ভেতর থেকে দমকা একটা বাতাস বের হয়ে আসলো, বের হয়ে উপস্থিত যে মানুষ সেই মানুষের উপরে চলে আসলো। আবার হঠাৎ করে ওই দমকা বাতাসের সাথে আরো একটি দমকা বাতাস উল্টো দিক থেকে আসলো, এসে মনে হচ্ছে ওই দুইটা বাতাস ধস্তাধস্তি করছে এবং অল্প সময়ের মধ্যেই ওই জঙ্গলের ভেতর থেকে যে বাতাসটি এসেছিল মনে হলো ওই বাতাসটি আবার জঙ্গলের মধ্যে চলে গেল। আবার যেই বাতাসটি উল্টো দিক থেকে এসেছিল জঙ্গলের, সেটি আবার যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। এরপরে ওই যে মহিলাটি, ওই মহিলাটি একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেন্সলেস হয়ে যায় আর কি। তখন উপর থেকে ব্রহ্মদত্ত ওই জিনটি বলে ওঠে যে ওই মহিলা যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি চলে যাওয়ার পরে ওর চোখে মুখে পানির ছিটা দিবা। আর ওর উপর যেই খারাপ প্রকৃতির জিনটি ভর করেছিল, আমি ওই জিনটিকে ডেকেছিলাম, সে এসেছিল এবং আমি ওর সাথে লড়াই করেছি, ওকে আমি হারিয়ে দিয়েছি, ও চলে গেছে, ও আর একে ডিস্টার্ব করতে আসবে না। সুতরাং আর কোনো টেনশন নেই, এই মহিলা সুস্থ হয়ে গেছে। যাই হোক, এরপরে আরো কয়েকজনের এরকম সমস্যাগুলো শোনে, সেগুলো সলভ করে দিয়ে সেই সময়ের মতো ওই ব্রহ্মদত্ত দিন চলে যায়। এরপরে কি হতো, ওই শ্রীবাস দাস দাদু উনি মাঝে মধ্যেই আসতেন, মানে উনি খুব মজা পেতেন, এই বিষয়টা ভালো লাগতো তার। উনি ভৈরব কবিরাজকে জিজ্ঞেস করেন যে কবিরাজ মশাই, আপনি এই ব্রহ্মদত্তের সাক্ষাৎ কিভাবে পেলেন বা তাকে বশ করলেন কিভাবে? তখন ভৈরব কবিরাজ বলেন যে এটি তো আসলে একদিনে হয়নি, আবার দীর্ঘদিনের সাধনার ফলে আস্তে আস্তে হয়েছে। তবে কিভাবে কি সাধনা করেছে এই বিষয়টি অত ডিটেলসে শ্রীবাস দাস দাদুকে বলেননি। তবে উনি যে সাধনার মাধ্যমে এই ব্রহ্মদত্তকে হাজির করেছেন বা বশ করেছেন, এটি তিনি বুঝতে পারেন। যাই হোক, এর সপ্তাহখানেক পর আর একটা সময়, মানে আর এক মঙ্গলবারে সন্ধ্যার পর যখন ওই ব্রহ্মদত্ত জিন সে হাজির হয়, ওই সময় শ্রীবাস দাস দাদু ওইখানে উপস্থিত ছিলেন। তো একজন রোগীর সমস্যার সমাধান করার জন্য ওই ব্রহ্মদত্ত জিন চেষ্টা করছিলেন। এর মধ্যে থেকে
18-19 বছর বয়সী একটা ছেলে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, ওরে বাবা গো, মা গো, আমার চোখ শেষ হয়ে গেল, আমি কিছু দেখি না। তখন মানে যেহেতু একটা সবাই ওই রোগীর কথা শোনা বা ব্রহ্মদত্ত জিনের কথা শোনা নিয়ে ব্যস্ত ছিল, এর মধ্যে ওই ছেলের এই আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। তখন ওই ভৈরব কবিরাজ বলে, কি হয়েছে? উপর থেকে ওই ব্রহ্মদত্ত বলে যে এই ছেলেটি ইচ্ছাকৃতভাবে আমার দিকে তাকানোর চেষ্টা করেছে, শুরুর দিকে তাকানোর চেষ্টা করেছে, আমি কিছু বলি নাই, কিন্তু যখন আবার চেষ্টা করেছে তখন আমি এর চোখটা চিরতরে নষ্ট করে দিয়েছি এবং এটার আর কোনো সমাধান নেই, ওকে সারা জীবন অন্ধ হয়েই থাকতে হবে। কারণ আমি বারবার বলেছি যে কেউ আমার দিকে তাকাক, এটা আমি পছন্দ করি না। আর আমার দিকে তাকানোর ফলে আমি যদি কিছু নাও করি তার এমনিতেও ক্ষতি হবে, কারণ আমরা পিশাচ প্রকৃতির জিন, অনেক শক্তিশালী জিন, অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য আমাদের দিকে তাকানো উচিত নয়। আর আমি যেহেতু নিষেধ করে দিয়েছিলাম, তারপরেও ইচ্ছাকৃতভাবে তাকিয়েছে, তাই এটাই ওর শাস্তি। ওই ছেলের সাথে তার মা বাবা ছিল, তারা অনেক কান্নাকাটি করে। ভৈরব কবিরাজও ওই ছেলের হয়ে ক্ষমা চায়, কিন্তু ওই জিনের একটি কথা, ওই ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে। ও যদি ইচ্ছাকৃতভাবে না করতো তাহলে আমি বিষয়টা বিবেচনা করে দেখতাম। ওর তো সুযোগ দেওয়া হয়েছিল, তারপরেও কাজটি কেন করলো? ও এখানে এসেছিলই আমাকে দেখার জন্য, অথচ বারবার করে নিষেধ করে দেওয়া হয়েছে তাকে, শুধু তাকে না, সবাইকে। তারপরও ও এই কাজটি করলো, এর কোনো সমাধান হবে না। আর আজকে আর কোনো রুগীও দেখা হবে না, যেহেতু এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই কারণে ওই ব্রহ্মদত্ত বলে, আজকে আর কোনো রুগী দেখা হবে না, আজকে আমি চললাম, এই বলে সে চলে যায়। ওই ছেলেটি বাকিটা জীবন অন্ধ হয়েই ছিল, সে আর কখনোই তার দৃষ্টিশক্তি ফেরত পায়নি। এরপরেও অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সে আর তার দৃষ্টিশক্তি ফেরত পায়নি। কবিরাজও দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এর কোনো সমাধান হয়নি। এই ছেলের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর শ্রীবাস দাস দাদু অত্যন্ত ভয় পান। তিনি চিন্তা করেন যে আমিও তো যাই, মনের ভুলেও যদি কখনো উপর দিকে তাকিয়ে ফেলি, কারণ অনেক কারণেই এটা হতেই পারে, অনিচ্ছাও তাকায় ফেলতে পারি। এখন ওই ব্রহ্মদত্ত যদি মনে করে আমি ইচ্ছা করে তাকিয়েছি, তাহলে তো আমার সাথে ওই একই পরিণতি ঘটবে যেটা ওই ছেলেটির সাথে ঘটেছিল। এই কারণে শ্রীবাস দাস দাদু ওই ভৈরব কবিরাজের ওইখানে আর আসা যাওয়া করতেন না ওই ঘটনার পর থেকে। পরবর্তীতে ওই ছেলেটির কাছে মানুষজন জিজ্ঞেস করত যে তুমি চালের উপরে কি দেখেছিলে? তখন ওই ছেলেটি বলেছিল যে চালের উপর আমি ভয়ানক কোনো অবয়ব দেখিনি, আমি শুধু একবার তাকানোর চেষ্টা করেছিলাম, তখন তেমন কিছু দেখিনি, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আরেকবার তাকাই, একটু ভালো করে দেখি কথা আসে কোথা থেকে। তখন আমি তাকিয়ে দেখি এমনিতে তো চারদিকে অন্ধকার ছিল, কিন্তু টিনের চালের উপর মনে হচ্ছিল অন্ধকারের একটা দলা, মানে চারদিকে অন্ধকার, কিন্তু ওইটা এমন একটা নিকষ কালো অন্ধকার, মানে এত অন্ধকার মনে হয় আর হয় না। আমি শুধু এতটুকুই দেখেছিলাম, কিন্তু তারপরে মনে হলো আমার দুই চোখের মধ্যে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে এবং যন্ত্রণায় আমি ছটফট করতে থাকি। এরপরে যে কি হয়েছে তা তো সবাই জানে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আমরা কিন্তু বেশ কয়েকটি বিষয় জানতে পারি। সেটি হচ্ছে যে পিশাচ সেই সমস্ত আমরা জিনদেরকেই বলি যারা অস্বাভাবিক রকমের খাবার খায়, যেমন পচা, তারপরে কাঁচা মাংস, এই টাইপের জিনিসগুলো খায়। এগুলো সাধারণত পিশাচ প্রকৃতির জিন, আর পিশাচ প্রকৃতির জিনরা সাধারণত শক্তিশালী হয়ে থাকে। আর পিশাচ জিনের মধ্যেও কিন্তু ভালো খারাপ রয়েছে, তবে খারাপের সংখ্যাটাই বেশি। ভালো যারা রয়েছে, যেহেতু তাদের খাবারটাই ওইটা, তারা ওই খাবারই খায়, হয়তোবা মানুষের ক্ষতি করে খায় না। ওই ব্রহ্মদত্ত জিনটা এমন প্রকৃতির একজন জিন ছিল, সে জন্মগতভাবে পিশাচ প্রকৃতির জিন, কিন্তু তার খাবারের ধরনটা ঠিক ওই পিশাচদের মতোই। এই কারণে সে মৃত মানুষের এবং পশুর মাংস খেত, কিন্তু শুধু সেইগুলোরই মাংস খেত যেগুলোর উপর থেকে তাদের আত্মীয় স্বজন বা মালিকের কোনো ওই দেহের উপর কোনো দাবি থাকতো না, বা ভাসিয়ে দিত
বা পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেছে সেইগুলো খেত শুধু। আর এটা বিশেষ করে ব্রহ্মদত্ত জিনের খুব পছন্দের খাবার ছিল আর কি। অন্যান্য খাবারও খেত, কিন্তু এই মাংসগুলো, বিশেষ করে মানুষের মাংস, এই ব্রহ্মদত্ত জিন বলেন বা পিশাচ প্রকৃতির জিন বলেন, এদের কাছে খুব পছন্দনীয়। আরেকটা বিষয় হচ্ছে, কেন এই জিনেরা তাদেরকে দেখা অপছন্দ করে। সত্যিকার অর্থে বিষয়টা এটাই যে জিনেদেরকে যদি কোনো মানুষ দেখে ফেলে, যেটা জিনেদের পছন্দ না, তাদের অনিচ্ছাকৃতভাবে যদি কেউ দেখে ফেলে বা ইচ্ছা করে দেখার চেষ্টা করে, তার পরিণতি সবসময় খারাপ হয়, যা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু এর আগেও জেনেছি বা শুনেছি। এই কারণে ইচ্ছাকৃতভাবে জিনদেরকে দেখার চেষ্টা করা মোটেও উচিত নয়। এই প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিনদেরকে তালিম দেওয়ার জন্য যেতেন, তখন কখনো কখনো কোনো সাহাবাদেরকে সাথে নিয়ে যেতেন। ফেরত আসার পর অন্যান্য সাহাবীরা সেই সাহাবাকে জিজ্ঞেস করতেন জিনের আকৃতি কেমন, দেখতে কেমন। তখন তারা উত্তর দিতেন যে এদের এক একজনের আকৃতি এক এক রকম। কেউ পশুর মতো, কেউ অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা পশুর মতো, কেউ উড়ে আসে, কেউ হেঁটে আসে, কেউ দৌড়ে আসে, কারো পাখা রয়েছে, এইরকম এক একজন এক এক রকম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু কয়েকজন সাহাবী জিনের চেহারা কেমন এই বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা যদি তাদের প্রকৃত চেহারা দেখতে পেতে তাহলে তোমরা সেটা সহ্য করতে পারতে না। প্রিয় লিসেনার্স, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে বুঝতে পারি যে জিনদের চেহারা অত্যন্ত ভয়ানক হয়ে থাকে, যেটা কখনোই কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, কারণ তাদের প্রকৃত চেহারায় আমরা সচরাচর আসলে দেখি না। আর যদি দেখতাম তাহলে কি সহ্য করতে পারতাম? এই জন্য ইচ্ছাকৃতভাবে জিনদেরকে দেখতে চাওয়া ঠিক নয়। আর এই বিষয়ে অতিমাত্রায় উৎসাহ বা আগ্রহ থাকাটাও ঠিক নয়। যদি থাকে তার পরিণতি কখনোই ভালো হবে না। প্রিয় লিসেনার্স, আশা করছি শিক্ষণীয় এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একটি তথ্যের ক্লোজিং দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে ভৈরব কবিরাজ। উনি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন, মানে ব্যক্তি হিসাবে ভালো, মানুষের উপকার করতেন, এবং ওনার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই হয়েছিল, স্বাভাবিক মৃত্যু ছিল, কোনো অস্বাভাবিক মৃত্যু তার হয়নি। আর ওই সময় অনেক মানুষই ওই ব্রহ্মদত্ত জিনের গল্প শুনেছে, কেউ কেউ সেই শব্দও শুনেছে, তার সাথে কথাও বলেছে। আর এই শ্রীবাস দাস দাদু যেহেতু এখনো জীবিত আছেন, তার মানে হচ্ছে ওনার সমসাময়িক কেউ কেউ এখনো জীবিত আছেন, যারা ওই ব্রহ্মদত্ত জিনের কথা শুনেছেন। যদিও বা এখন আর ওই ব্রহ্মদত্ত জিনের ঘটনা শোনা যায় না, কারণ ভৈরব কবিরাজের মৃত্যুর পর এই বিষয়টি আর সেভাবে ছিল না। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটিও আমরা পেয়েছি সৌমিত্র রয়ের কাছ থেকে। আর এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বিধান সরকার, যিনি সম্পর্কে সৌমিত্র রয়ের মামা হন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামে বিধান মামা থাকেন। বিধান মামার আরও একটি ঘটনা আমাদের 34 নং এপিসোডে, যেটি 26 জানুয়ারিতে হয়েছিল, সেই এপিসোডে ওনার একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম, এবং ওই ঘটনা সম্পর্কিত একটি কমিউনিটি পোস্ট আপনারা আমাদের চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন। সেখানে একটি শ্মশান সংলগ্ন ব্রিজ, সেই রাস্তা, এটার একটি পোস্ট দেয়া আছে। তো বিধান সরকার মানে বিধান মামার সাথে আরও একটি ঘটনা আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি। এটিও মূলত প্রায় ওই কাছাকাছি, ওই শ্মশানের কাছাকাছি এবং ওই রাস্তা সম্পর্কিতই আমরা বলতে পারি। তাই আশা করছি ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 2022 সালের শুরুর দিকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম একটা সময় আর কি, যখন শীতকাল। আর শীতকালে কিন্তু সেচ কাজের প্রয়োজন হয় জমিগুলোতে, আর অনেক সময় রাতের বেলা জমিগুলোতে যেতে হয় সেচের পানি ঠিকঠাক মতো যাচ্ছে কিনা সেই বিষয়টি তদারকি করতে।
তো বিধান মামা রাত 11টার দিকে উনি ওনার জমিতে যান, ওনার বাসা থেকে বেশ খানিকটা দূরে, এবং জমির মধ্যে গিয়ে ওনার যে জমিতে সেচের পানি ঢুকছিল সেটি ঠিকঠাক করে, আবার ওনার পার্শ্ববর্তী আরও যে জমিগুলো আছে সেগুলোতেও ওই পানি ঢোকার লাইনগুলো উনি করছিলেন। সব কিছু মিলিয়ে রাত প্রায় 2:30 থেকে 3টার মতো বেজে যায়। এরপর যখন আর কাজ শেষ হয়ে যায় তখন উনি বাড়ির দিকে রওনা দেন। ওই সময় কিন্তু মাঠে বা আশেপাশে অন্য কোনো মানুষ ছিল না। ওনার হাতে টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোন ছিল যদিও, কিন্তু টর্চ লাইট ছিল না। আর উনি চাঁদের আলোতে বেশ স্বাচ্ছন্দ্যেই হাঁটাচলা করতে পারছিলেন। তো ওনার যে জমিটা, সেই জমিটা একটি ব্রিজের পাশে, যেটা আমরা আগের একটি ঘটনাতেও বলেছি, একটি শ্মশান রয়েছে, শ্মশান সংলগ্ন একটি ব্রিজ রয়েছে, ওই ব্রিজের পাশ দিয়ে নেমে গেলে ওনার জমিটা। তো উনি যখন ওই ব্রিজের উপরে ওঠেন এবং ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন রাস্তা দিয়ে, বেশ খানিকটা পথ হাঁটার পরে হঠাৎ করে উনি ওনার সামনে একটি বিড়াল দেখতে পান। বিড়ালটি ওনার মুখোমুখি বিষয়টা এমন নয়, এবং দূর থেকে হেঁটে এসেছে বিষয়টা এরকমও নয়। হঠাৎ করে মনে হচ্ছে চোখের পলকে সামনে উদিত হয়েছে, এবং বিড়ালটি তার আগে আগে হেঁটে যাচ্ছে। বিড়ালটির সাইজটা স্বাভাবিক বিড়ালের মতোই, কিন্তু ধবধবে সাদা। উনি বিড়ালটি দেখে স্বাভাবিক বিড়াল মনে করেছিলেন, আবার চিন্তা করছেন এত রাতে হঠাৎ করে এই বিড়ালটি সামনে কিভাবে এলো, একটু আগেও তো দেখলাম না, চোখের পলকে চলে আসলো, এটা উনি ভাবছিলেন। তো বিড়ালটিও হেঁটে যাচ্ছে, উনিও হেঁটে যাচ্ছেন। মিনিট খানেক হাঁটার পর হঠাৎ করে চোখের পলকে উনি দেখতে পান ওই বিড়ালটি একটি বড় কালো কুকুরের আকৃতি ধারণ করেছে এবং সামনে দিয়ে হেঁটে যাচ্ছে স্বাভাবিকভাবেই, কোনো ঘেউ ঘেউ করছে না, পেছন দিকেও তাকাচ্ছে না। তার চোখগুলোও যে লাল না সাদা নাকি ভয়ানক এটাও বোঝা যাচ্ছে না, জাস্ট একটা কালো কুকুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো ভয়ও দেখাচ্ছে না। চোখের পলকে একটি বিড়াল কালো কুকুরে রূপান্তরিত হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো বিষয় নয় প্রিয় লিসেনার্স। হ্যাঁ, এটা স্বাভাবিক কোনো বিষয় নয় মোটেও। এটিও বিধান মামা ধরতে পেরেছিলেন, কিন্তু উনি কি করবেন উনি বুঝে পাচ্ছিলেন না। উনি বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন ওই কুকুরের পিছনে পিছনে, মাঝখানে 10-12 হাতের একটা ডিস্টেন্স ছিল। তো এরকম প্রায় 1 মিনিট হেঁটেছেন। 1 মিনিট হাঁটার পরে চোখের পলকে আবার ওই কালো কুকুরটি প্রায় 8 থেকে 10 ফুট লম্বা একটি শাড়ি পরা নারীর অবয়ব ধারণ করে। অন্ধকারে এবং চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই শাড়িটি ছিল লাল শাড়ি, যদিও বা রাতের আধারে লাল শাড়ি, লাল রংটা তো বোঝা যায় না, কালো বোঝা যায়, কিন্তু মনে হচ্ছিল যেটি লাল শাড়ি। আর যে মহিলাটি হেঁটে যাচ্ছিল সামনে দিয়ে, সে কিন্তু পেছন দিকে ঘুরে তাকায়নি, তার পিঠ পেছন দিকে, মানে বিধান মামার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বিধান মামার পেছনে ওই অবয়বটি সামনে হেঁটে যাচ্ছে। তিনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পান ওই মহিলাটির হাতগুলো অস্বাভাবিক রকমের লম্বা এবং চিকন। এত চিকন হাত স্বাভাবিক মানুষের কিন্তু হয় না। উনি তখন সিদ্ধান্ত নেন উনি এভাবে আর এই ভয়ানক জিনিসের পেছনে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবেন না। উনি চিন্তা করেন এখন আমি ঘুরে আমার জমির দিকে চলে যাই, এছাড়া আর কোনো উপায় দেখি না। ওখানেই জমির কাজ আরো খানিকক্ষণ করার পরে ফজরের আজানের পরে প্রয়োজনে বাড়ির দিকে যাব, এই চিন্তা করে উনি ওইখান থেকে উল্টো ঘুরে আবার ওই শ্মশানের পাশ দিয়ে যে রাস্তা, মানে ওই শ্মশানের পাশ দিয়ে রাস্তা দিয়ে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের দিকে যেতে থাকেন, কারণ ওখান থেকে নেমে ওনার জমির দিকে যেতে হবে। তো উনি হাঁটা শুরু করেন। আগের একটি গল্প কিন্তু বলা হয়েছে যে ওই রাস্তার দুপাশে কিন্তু গাছ রয়েছে, তারপরে আরো এগিয়ে গেলে মাঠ রয়েছে। তো যাই হোক, উনি যখন এগিয়ে যাচ্ছিলেন এবং শ্মশানের যখন কাছাকাছি চলে এসেছেন, ওই শ্মশানের কাছাকাছি আরো কিছু ঝোপঝাড় আছে, হঠাৎ করে উনি একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পান। মেয়েটির বয়স 20 থেকে 22 বছর হবে। এরকম বয়সের মেয়েরা যদি কান্নাকাটি করে যেরকম শব্দ হয় তেমন। কান্নাটি এমন ছিল, মানে গোংরানি সহ যদি মানুষ কান্নাকাটি করে, প্রচন্ড আঘাত পেলে যেভাবে মানুষ কান্নাকাটি করে, ঠিক তেমন কান্নার শব্দ তার কানে ভেসে আসছিল। কেন যেন মনে হচ্ছিল এই কান্নার শব্দটি তার চেনা চেনা লাগছে,
কিন্তু কার কান্নার শব্দ এটি উনি বুঝতে পারছিলেন না। উনি আরো কিছুটা পথ এগিয়ে যান, মানে শ্মশানের কাছাকাছি চলে এসেছেন এবং ওই ঝোপের কাছাকাছি চলে এসেছেন। যখন ওই ঝোপের কাছাকাছি উনি চলে এসেছেন তখন হঠাৎ করে একটি বিষয় ওনার মনে পড়ে। সেটি হলো ওই গ্রামের যিনি মেম্বার তার নাম হচ্ছে ভরত দাস। এই ভরত দাসের একটি মেয়ে ছিল, তার নাম হলো ময়না। এর ছিল আবার মৃগী রোগ আর কিছুটা মানসিক সমস্যাও ছিল। মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটিও সে করত। তো মৃগী রোগীরা কিন্তু সাধারণত পুকুরে নামে না, পানি দেখলে মৃগী রোগ বেড়ে যায়। আর মৃগী রোগ হলে কিন্তু মানুষের শরীরে খিঁচুনি দিয়ে সে কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে যায়। আর পানির মধ্যে নেমে যদি মৃগী রোগ হয় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত, কারণ ওখানে সেন্সলেস হয়ে গেলে পানির মধ্যে ডুবে গেলে নিশ্চয়ই মৃত্যু হবে, যেটা অবধারিত। ওই মেয়েটি নাকি ওই পুকুরে গিয়েছিল কাপড় চোপড় কাচতে বা কোনো একটা কাজে। এরপর তার মৃগী রোগ হয় এবং পুকুরের পানির মধ্যে পড়ে যায়। মানুষ উদ্ধার করতে করতেই মেয়েটি মারা গিয়েছিল এবং ওই মেয়েটিকেই ওই শ্মশানের কাছাকাছি এখন যেখানে ঝোপ রয়েছে ওই ঝোপের ওখানে দাহ করা হয়েছিল। কেউ কেউ নাকি ওই দিক দিয়ে আসার সময় ভরত দাসের সেই মেয়ে ময়না তার কান্না কেউ কেউ নাকি শুনেছিল। এই বিষয়টি যখনই মনে পড়ে বিধান মামার, তখন উনি ভাবেন এটি তো সেই ময়নারই কান্না মনে হচ্ছে। উনি যতই কাছাকাছি আসছিলেন ওই ঝোপের, ততই ওই কান্নার আওয়াজটা ওনার কানে প্রকট আকার ধারণ করে এবং উনি যখন ওই ঝোপের কাছাকাছি চলে এসেছেন এবং কান্নাটি প্রকট থেকে আরো প্রকটতর হচ্ছিল, উনি ঝেড়ে দেন এক দৌড়। উনি দৌড়ে সেই ব্রিজের কাছে চলে যান, কিন্তু তখনও কিন্তু কান্না থামছিল না। তখন উনি চিন্তা করছেন এখন কোন দিকে যাই। শ্মশানের কাছে কান্নার শব্দ, আবার বাড়ির দিকে যাব, সেখানে বিড়াল কুকুর এবং আরেকটা অবয়ব দেখলাম। এখন আমাকে কি করতে হবে। উনি ঠিক ওই সময় উনি বুঝতেও পারছিলেন না যে কি করা উচিত। উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন উনি বাড়ির দিকেই চলে যাবেন। উনি ওই কান্নার শব্দটা উপেক্ষা করে বাড়ির দিকে যেতে থাকেন। তবে এবার কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় পেছন থেকে কান্নার আওয়াজ থাকলেও ঠিক যেই জায়গাটাতে এসে উনি বিড়াল কুকুর এবং যেই শাড়ি পরা চিকন হাতের একজন মহিলা অবয়বকে দেখেছিলেন সেটি আর দেখতে পাচ্ছিলেন না। উনি চিন্তা করেন যাক বাবা, বাঁচা গেল, ঝামেলা এখন আর নেই। উনি যখন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছেন তখন আর বাড়ির কাছাকাছি ওনার পিতা এবং প্রপিতামহের সমাধি রয়েছে। উনি চিন্তা করেন যে কাছাকাছি চলে এসেছি, এখন আর সমস্যা হবে না। ওই সমাধির কাছে বড় একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। উনি ওই কৃষ্ণচূড়া গাছের কাছাকাছি যখন এসেছেন কি মনে করে উপর দিকে তাকিয়েছেন। উপর দিকে তাকিয়ে যে দৃশ্য দেখতে পান এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই কৃষ্ণচূড়া গাছের বেশ উপরের একটা ডালে পা ঝুলিয়ে একটি শেয়ালের মতো অবয়ব বসে আছে। তার পা গুলো অস্বাভাবিক রকমের লম্বা, মানে 20-30 হাত লম্বার মতো, এত বড় হবে আর কি, এত বড় লম্বার মতো আর কি তার দুই পা, এবং চেহারাটা স্পষ্ট শেয়ালের মতো এবং বডিটাও অস্বাভাবিক রকমের বড় এবং মোটা। এক নজর তাকানোর পরে সে চোখ নামিয়ে ফেলেছে, মানে বিধান মামা চোখ নামিয়ে ফেলেছেন। এমন ভাব নিলেন যে উনি তাকে দেখেনি। উনি সুন্দর করে কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ উপর থেকে ভয়ানক কণ্ঠে আওয়াজ আসে, বিধান, আজকে কিন্তু তোকে সুযোগ মতো আমি পেলাম না, আর একটু হলেই তোকে আমি ধরে ফেলতাম, আর আজকেই তোর জীবনের শেষ দিন হতো। এটা ভাবিস না যে তুই কখনো আমার হাতের মুঠোয় আসবি না, যেদিন আসবি ওই দিনই তোকে শেষ করে দেব, যা আজকের মতো বাড়ি যা। এই কথা বলার পর বিধান মামা ঝেড়ে দৌড় দেন, এক দৌড়ে উনি বাড়িতে চলে যান। ওই অবস্থাতে উনি বাড়ির লোকদেরকে ডেকে তোলেন। উনি তো ঘেমে অবস্থা খারাপ, যদিও বা তখন শীতকাল ছিল। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, সব ঘটনা খুলে বলেন। ওই সময় যে লোহা গরম করে বা ওই যে পানি গরম করে লোহা ধুয়ে যে পানি খাওয়ার যে ব্যাপারটা থাকে, তো ওইভাবে তাকে পানি খাওয়ানো হয়। পরের দিন থেকে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বেশ অনেকদিনই অসুস্থ ছিলেন তিনি। আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। এরপরে কিন্তু বেশ কয়েকবার উনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে ওই যে শেয়াল রূপী ওই অবয়বটা তার সামনে এসেছিল। ঠিক একই রকম ভাবে স্বপ্ন দেখেছিলেন যে উনি ওই কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে যাচ্ছেন, ওই একটা ডালের উপরে ওই শেয়াল রূপী লম্বা পা
যার ছিল সেই অবয়বটি তাকে বলছে, আর একদিন তোকে পেয়ে নেই, আমি অপেক্ষায় আছি, তুই অপেক্ষায় থাক, দেখ তোর আমি কি করি। তো স্বপ্নের মধ্যে কিন্তু কয়েকবার ওই অবয়বটিকে দেখেছিলেন। এরপর থেকে নিয়ে স্টিল নাও এই বিধান মামা পারত পক্ষে রাতের বেলা, উনি খুব জরুরি ছাড়া রাতের বেলা বাইরে থাকেন না, এবং থাকলেও দ্রুত চলে আসার চেষ্টা করেন। আর যদি চলে আসার চেষ্টা না করেন তাহলে ভয়ানক ঘটনা ওনার জন্য অবশ্যম্ভাবী হতে পারে। সেই ঘটনাতে উনি প্রাণও হারাতে পারেন, তবে আমরা চাই না যে এই ধরনের ঘটনা তার সাথে ঘটুক। প্রিয় লিসেনার্স, বিধান মামা এখন ভালো আছেন, ওনার রেগুলার যে কাজ সেগুলো উনি করছেন। আর আবারও বলছি, ঘটনাটি ঘটেছিল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামে। আর বিধান মামার আগের যে ঘটনাটি আমরা শেয়ার করেছিলাম সেটি আপনারা শুনতে 26 জানুয়ারিতে আমাদের 34 নং এপিসোডে আপনারা যেতে পারেন, সেখানে গিয়ে বিধান মামার ঘটনাটি আপনারা শুনে আসতে পারেন। আশা করব বিধান মামার ওই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছিল, এবং যারা এখন নতুন করে যারা আমাদের চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করেছেন বা এমনিতে শুনছেন, তারা আমাদের 34 নং এপিসোডে বিধান মামার ঘটনাটি শুনে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, একটু পরেই শুরু হচ্ছে ভূত.com স্বাধীন মিউজিক অ্যাপে। তো দেরি না করে সকলে প্রস্তুত হন আমাদের প্রিয় রাসেল ভাইয়ের শো ভূত.com শোনার জন্য। যদিও বা এবারের এপিসোডে আমার কোনো ঘটনা থাকছে না, মানে শুক্রবার এপিসোডে, যেটা গত এপিসোডে ছিল, তার আগের এপিসোডেও ছিল। ভূত.com-এর জন্মদিনের জন্য যে 2টি স্পেশাল এপিসোড করা হয়েছিল, সেই 2টি স্পেশাল এপিসোডেই আমার ঘটনা ছিল। তো এই এপিসোডে থাকছে না, তবে অন্যান্য যারা আছে তাদেরও চমৎকার কিছু ঘটনা থাকছে। তো আপনারা দেরি না করে স্বাধীন মিউজিক অ্যাপের মাধ্যমে ভূত.com শুনুন। এবং আশা করছি আমাদের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডের যে 2টি ঘটনা সৌমিত্র রয়ের কাছ থেকে আমি পেয়েছি এবং আপনাদেরকে বলেছি, 2টি ঘটনাই আপনাদের ভালো লেগেছে।